স্ক্রিন কি আমরা সবাই দেখতে পাচ্ছি? স্ক্রিন দেখতে পাচ্ছি না। স্ক্রিন শেয়ার করা হয়েছে। ফুল এন্টায়ার স্ক্রিনটাই দেখার কথা। আপনারা কি স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন কিনা? স্ক্রিন দেখতে পাচ্ছি তো ভাই। দেখতে পাচ্ছি। ওকে, ধন্যবাদ। যারা অনেকেও যদিও এখনো জয়েন করেনি, তারপরে আমাদের ৯টা থেকে যেহেতু ক্লাস, আমাদের আজকে প্রথম ক্লাস ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের। তো আমরা প্রথম ক্লাস থেকেই আমাদের আলোচনা শুরু করে দিতে হবে। সেই জন্য আমরা ক্লাসের কনসেপ্টের উপর চলে যাই। কারণ আসলে সময় সংক্ষিপ্ত আমাদের। তো একদম শুরুতে আমি আমার পরিচয় দিয়েই শুরু করি। আমার নাম সাইদ আমিন। আপনাদের অনেকের সাথে হয়তোবা কানেক্টেড, অনেকের সাথে কথা হয়েছে, অনেকের সাথে অনেক আগের ব্যাচেও কানেক্টেড আমি, বিভিন্নভাবে কথা হয়েছে। তো আপনাদের জন্য একটা স্পেশাল, যেহেতু ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এবং টোটাল প্রযুক্তির কথা যদি বলেন, প্রযুক্তির খুব বড় একটা পার্ট নিয়ে হলো ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। তো আমরা চাচ্ছি বা আমার উদ্দেশ্য এখানে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে অনেক স্টুডেন্ট থাকে যারা এটা ইন্টারেস্টেড, এটা জানতে চায় বা করতে চায়, ভয় পায় যে আসলে এটা কিভাবে করা যেতে পারে। তো ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট আসলে খুব কঠিন কোনো বিষয়, বিষয়টা এমন নয়। আবার একদম যে সহজ বলবো সেটাও সঠিক নয়। তো এটা শিখে মোটামুটি বিশাল বড় একটা সেক্টরে কাজ করা সম্ভব। তো এই বিবেচনা থেকে আমি আপনাদের জন্য আসলে এই কোর্সটার আউটলাইনটা আপনাদের সাথে শেয়ার করতেছি এবং আমার বিশ্বাস যে আপনাদের যারা এখানে আজকের ক্লাসে জয়েন করেছেন, আপনাদের সেই আগ্রহটা আপনারা শেষ পর্যন্ত ধরে রাখবেন এবং এখানে যেহেতু আরো অনেকে, আমি শুরুতেই বলেছি যে আদার্সরাও জয়েন করতে পারবে। তো সেক্ষেত্রে আহ, যাদের কাছে ক্লাসের লিংক পৌঁছায় নাই তাদের কাছে আপনার লিংক পৌঁছায় দিবেন। ধরেন গ্রুপে আর অনেকেই আছে যারা ক্লাসটা ফুললি করতে পারতেছে না, গ্রাব করতে পারতেছে না বা লিংকটা পাচ্ছে না, তাদেরকেও আপনারা লিংকটা দিয়ে দিবেন। এবং আমাদের গ্রুপে আমরা যদি যাই, একদম শুরুতেই দেখবো একটু আগেই আমি এখানে কয়েকটা গ্রুপের ক্লাসের আর কি একটা আউটলাইন শেয়ার করেছি, মডিউল শেয়ার করেছি। তো একদম শুরুতে আমি আজকে কিন্তু ইন্ট্রোডাকশন হলাম না, যে পরিচিত হলাম না, এখানে অনেকেই স্টুডেন্ট আছে, আরো অনেক স্টুডেন্ট কানেক্ট হবেন। তো দেখা যাবে অনেক স্টুডেন্টই কানেক্ট হবেন, তো সেক্ষেত্রে আমরা পরিচয়টা বরং শেষে হব। কাদের সাথে পরিচয় হব? যারা শেষের দিকে থাকবে। কারণ এটা কিন্তু একটা সার্টিফাইড কোর্স, মানে এটার কোর্স শেষে কিন্তু আপনাদের সার্টিফিকেশন দেওয়া হবে। তো সেক্ষেত্রে যারা শেষ পর্যন্ত কানেক্ট থাকবে তারাই ধরে নিব যে সত্যিকার অর্থে আগ্রহী। তো সেই জন্য ক্লাসের শেষের দিকে আমি পরিচিত হব, যারা শেষ পর্যন্ত কন্টিনিউ করবে তাদের সাথে আমি পরিচিত হব, এখন না। তো আমাদের মডিউল অনুযায়ী আমরা আলোচনা শুরু করব। তার আগে একদম বেসিক ফান্ডামেন্টাল, আমার মনে হয় আপনারা সবাই মডিউলটা পেয়েছেন কিনা। দুইটা মডিউল শেয়ার করা হয়েছে, আপনারা দুটো মডিউল পেয়েছেন কিনা একটু কাইন্ডলি বলবেন। আমার ক্লাস যারা করেছেন আমি তাদেরকে বলে দিয়েছিলাম যে আমার ক্লাসে কিন্তু সবাইকে পার্টিসিপেট করতে হয়, বুঝি আর না বুঝি আমাকে বলতে হবে, না বুঝলেও বলতে হবে, বললেও বলতে হবে। দ্যাটস মিন সবাইকে সাউন্ড করতে হবে। যেহেতু এটা ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, এখানে কিন্তু অনেক ব্যাপার থাকবে, যে ব্যাপারগুলো আপনাকে না টোটালি ক্লিয়ার না হলে আপনি কিন্তু অসুবিধায় পড়বেন। তো আপনাদের অবশ্যই আমি চাইবো যে আপনারা সবাই পার্টিসিপেশন করবেন ক্লাসের ভিতরে এবং স্যার সবাই। মডিউল মেসেঞ্জারে পাওয়া গেছে স্যার। মেসেঞ্জারে পাওয়া গেছে, ওকে। এভাবে বলতে হবে, এভাবে আপনাদের সবাইকে ক্লাসে বলতে হবে। কারণ আমার আমার ক্লাসে আমি কিন্তু একটা জিনিস বারবার বলতাম যে ক্লাসে যদি টিচারের সাথে, মেন্টরের সাথে কানেকশন না থাকে, তাহলে কিন্তু আপনি প্রপার ভাবে কানেক্টেড হতে পারবেন না এবং প্রপার ভাবে বুঝতে পারবেন না। এবং আপনি যেহেতু ফ্রিল্যান্সিং জগতের সাথে আমরা কানেক্ট হতে যাচ্ছি, আমি অলরেডি কানেক্টেড, আমি দীর্ঘদিন কাজ করতেছি, আমার সেক্টরে হলো প্রোগ্রামিং। তো এই সেক্টরে আমি কিন্তু চেক করব যে আসলে কি আমার সাথে বেশি কানেক্টেড। আমি যদি দেখি এরকম যে এখানে অনেক মানুষ আছে যারা ঠিকঠাক মতো সুন্দরভাবে কাজ করতেছে এবং তারা সেইভাবে ডিজাইন ডেভেলপমেন্টটাকে গ্রাফ করতে পারছে, তাদের কিন্তু পার্সোনাল অনেক সুযোগও থাকবে যে না ঠিক আছে, আমি তো নিজেই প্রোগ্রামিং সাথে কানেক্ট, আমার অনেক প্রজেক্ট থাকে, তো আমার টিমও আছে, তো টিমে আপনাদের ওপেনলি জয়েন হওয়ার সুযোগ থাকবে এবং আপনাদের টিম মেক করার সুযোগ থাকবে। তো এই সুযোগগুলো তারাই পাবে যারা ক্লাসে প্রপার ভাবে বোঝার চেষ্টা করবে অথবা ক্লাসে ফুললি পার্টিসিপেশনটা তাদের থাকবে তাদের। তো আমরা চলে আসি আমাদের ক্লাসে পার্টে। আমাদের ক্লাসটা আসলে কিসের? আমাদের ক্লাসটা হলো ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। তো ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের ভিতরে
কথাটার ভিতরেই দুইটা অংশ আছে, একটা হলো ডিজাইন আর একটা হলো ডেভেলপমেন্ট। তো ডিজাইনটা কি, ডেভেলপমেন্টটা কি, কি লাগবে, কি দরকার, সেটা নিয়ে আমরা আলোচনা করব, সমস্যা নেই, শুরুতেই এটা নিয়ে আলোচনা করব। মোহাম্মদ জামাল ভাই লিখছেন কোনো কোর্স ফি আছে কিনা। আমার মনে হয় গ্রুপটা আপনি নতুন জয়েন করেছেন, কাইন্ডলি গ্রুপটা একটু জয়েন করে সম্পূর্ণ জিনিসগুলো একটু চেক করে নেন, ঠিক আছে? আমি এখানে আরো মডিউল শেয়ার করব, আস্তে আস্তে করে এক একটা জিনিস শেয়ার করা হবে। একটু কাইন্ডলি মোহাম্মদ জামাল ভাই গ্রুপে জয়েন করেন অথবা ক্লাসে জয়েন করেন। আচ্ছা, ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। ডিজাইন বলতে আসলে কি, আমি সংক্ষেপে একটা উদাহরণ দিই। ধরেন আপনারা সবাই ফেসবুক ব্যবহার করেন, আমিও এখন ফেসবুকই ব্যবহার করতেছি, বা আমরা ইউটিউব ব্যবহার করি, বা আমরা বিক্রয়.কম ব্যবহার করি, এরকম অনেক সাইট আছে যে ওয়েবসাইটগুলো আমরা ব্যবহার করে থাকি। তো এই ওয়েবসাইটের ভিতরে আমরা একটু মাউথ স্প্যান মিউট করে নিই, সবাই একটু মিউট করে নেন, আবার যখন কথা বলবেন তখন চালু করবেন, কথা শেষ হয়ে গেলে আবার মিউট করে নেবেন। তো আমাদের ওয়েবসাইটের ভিতরে আমরা যে জিনিসগুলো বাহ্যিকভাবে দেখতে পারি, যে জিনিসগুলো বাহ্যিকভাবে দেখা যায়, সেই জিনিসটা হলো ডিজাইন। আমি একটা উদাহরণ বলি, ধরেন আপনারা সবাই বিক্রয়.কমটাকে চিনেন, এটা আপনারা সবাই আমার মনে হয় চিনে, ফেসবুক তো সবাই চিনে। তো বিক্রয়.কমে আমি যে ঢুকলাম, বা দারাজ.কম, আমরা চিনি এটা, দারাজ.কম, এই যে ওয়েবসাইটগুলো আছে, এই ওয়েবসাইটগুলোয় ঢুকলে আমরা বাহ্যিকভাবে যে জিনিসগুলো দেখতে পাই, আমি এখন যা যা দেখতে পাচ্ছি সেটা হলো ওয়েব ডিজাইনের কাজ, মানে এইগুলোকে ডিজাইন করা হয়েছে। এবং যেগুলো অ্যাক্টিভিটি, কমান্ড বা লজিক, সেগুলো হলো ডেভেলপমেন্ট। যেমন একটা উদাহরণ বলি, আপনি ফেসবুকে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো পোস্ট আসছে, তো আপনিও ফেসবুকে ঢুকছেন, আমিও ফেসবুকে ঢুকলাম, তো আপনার ফেসবুকে যা যা আমার ফেসবুকে সেম জিনিস না, মানে আমি লগ ইন করতে গেলে সেম ইমেল দেই নাই, সেম পাসওয়ার্ড দেই নাই, আপনিও সেম ইমেল পাসওয়ার্ড দেন নাই, আপনি আপনারটা দিচ্ছেন, আমি আমারটা দিলাম। ঢোকার পরে আমার টাইমলাইনে এক ধরনের জিনিস, আপনার টাইমলাইনে অন্য ধরনের জিনিস। এটা কেন? বা আমি যদি একবার লগ ইন করতে যেয়ে আমি ভুল করে একটা পাসওয়ার্ড ভুল দিলাম, তো ঢুকতেছে না কেন? কারণ হলো এখানে লজিক বসানো, এই লজিকগুলো আপনি বাহ্যিকভাবে দেখতে পারবেন না। আমি একটা লাইক ক্লিক করলাম, লাইকটা কোথায় জমা হলো, কিভাবে সেটা আসলো? বা আমি এখানে বিকে.কমে একটা পোস্ট দিলাম, সেই পোস্টটা দেওয়ার সাথে সাথে এখানে কাউন্টিং হয়ে চলে আসলো, এখানে সার্চ করলাম, সাথে সাথে ওই রেজাল্ট গুলো চলে আসলো, যে রেন্ট লিখে সার্চ করলাম, রেন্টের গুলো, এই যে লজিক গুলো, সেগুলো হলো ডেভেলপমেন্ট। তার মানে আমরা যা দেখি সেটা হলো ডিজাইন, যা ভিতরে ভিতরে লজিক্যালি কাজ করে সেটা হলো ডেভেলপমেন্ট। তো ডিজাইনের জন্য মোস্টলি ওয়েবসাইটের জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হলো HTML, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটাকে আমরা সরাসরি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলবো না, HTML নট এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা দিয়ে হচ্ছে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করা হয়। এবং আরেকটা আছে সিএসএস, স্ক্যারিং স্টাইল শিট, সংক্ষেপে বলা হয় সিএসএস। সিএসএসটা হলো ওই স্ট্রাকচারটাকে ডিজাইন করার জন্য। তো এখানে আসলে ঘটনাটা কি ঘটে একটু বোঝার চেষ্টা করেন। একটু যদি মনে হয় যে না আমি বুঝতেছি না, এটা কথা শুনতে থাকেন, শুনতে শুনতে দেখবেন যে এই জিনিসটা আপনার আয়ত্তে চলে আসতেছে। তো ওয়েবসাইটটা আসলে কিভাবে, ঘটনাটা কি ঘটে, এই ওয়েবসাইটটা আপনি ঢুকলাম যখন চলে আসলো, তো এইটা কিভাবে, প্রক্রিয়াটা কিভাবে সম্পাদন হলো? তো দেখেন, এই বিক্রয়.কম বলেন বা যত ওয়েবসাইট বলেন, এগুলো হলো এক প্রকার আইপি। এইগুলো একটা অ্যাড্রেস দেওয়া থাকে, সেই অ্যাড্রেসে যখন আমাদের ব্রাউজার, এই যে একটা ব্রাউজার, এই ব্রাউজার হলো একটা কোড কম্পাইলার। এই ব্রাউজার বা ফায়ারফক্স ব্রাউজার বা যতগুলো ব্রাউজার, সেই ব্রাউজার হচ্ছে কোডগুলোকে কম্পাইল করে। তা আমরা যখন এখানে এসে বিক্রয়.কম লিখে সার্চ করি, তখন গুগল ক্রোম একটা রিকোয়েস্ট পাঠায় ওই আইপিতে, বিক্রয়.কম যেখানে, সেখানে একটা রিকোয়েস্ট পাঠায় যে এরকম একটা কল আসছে, কল মানে হলো একটা ওয়েবসাইটের রিকোয়েস্ট আসছে। তখন ও কি করে, ও হোস্টিং এর সাথে কানেক্ট করে ওই হোস্টিং এ যে ফাইলগুলো আছে, এইচটিএমএল ফাইল, সিএসএস ফাইল, ইমেজ ফাইল, জাভা, যত প্রকার ফাইল আছে, সেই ফাইলগুলো আমার এই ব্রাউজারে ওকে রিটার্ন করে। প্রক্রিয়া আরো ডিফিকাল্ট আছে, আমি সহজে বোঝানোর জন্য এটা বললাম। আপনার সার্ভার সাইড, ক্লায়েন্ট সাইড, এগুলো বোঝানো এখন কঠিন, এগুলো আমাদের না বুঝলেও চলবে। তো আমরা যখন রিকোয়েস্ট পাঠালাম, ও তখন সেই ফাইলগুলো আমাদের এই ব্রাউজারে আবার ব্যাক করলো। সেই ব্যাক করা যে কোডগুলো, সেই কোডগুলো সুন্দর করে বসানো হয়ে গেল সেই জন্য সুন্দর করে আমি দেখতে পাচ্ছি একটা ওয়েবসাইট যেখানে মোবাইল লেখা, অনেক কিছু লেখা, কিন্তু আদতে এইখানে যা দেখতেছে সব হলো কোড। আমি যদি এই বিক্রয়.কম
এই যে সুন্দর একটা ডিজাইন, এই সুন্দর ডিজাইন হওয়ার জন্য এটার ব্যাকগ্রাউন্ডে কোন কোড লেখা হয়েছে সেটা যদি বের করতে চাই, তাহলে কিবোর্ড থেকে প্রেস করতে হবে Ctrl+U, যদি সেটা গুগল ক্রোম হয় অথবা সেটা যদি ব্রেভ ব্রাউজার হয় বা ক্রোমিয়াম ব্রাউজার হয়, তাহলে Ctrl+U লিখলে এই বিক্রয়.com এখানেও ওপেন হয়েছে, এখানেও ওপেন হয়েছে। দুটোর মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য হলো এইটা হলো ভিজুয়াল, মানে ভিজুয়ালি আসছে, আর এটা হলো কোড, এখানে কোড আসছে। এখানে যা আপনি দেখতেছেন এই কোডগুলোই হলো কমান্ড। এখানে কমান্ড করা হয়েছে যে এখানে কালারটা সবুজ হবে, এখানে কালারটা ইয়েলো হবে, এখানে লেখা থাকবে পোস্ট ফ্রি অ্যাড, এখানে লেখা থাকবে মোবাইলস, এই কথাগুলো সব এখানে কমান্ডস করা হয়েছে। সেই কমান্ডস করার জন্য হয় HTML, CSS, এবার প্রোগ্রামিং ডেভেলপমেন্টের জন্য PHP হতে পারে, লারাভেল হতে পারে, তারপর রিঅ্যাক্ট হতে পারে, আরো নট.js হতে পারে, এরকম অনেক ফ্রন্ট এন্ড বা ব্যাক এন্ডের জন্য অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অনেক ফ্রেমওয়ার্ক ব্যবহার করা হয়। কথাগুলো এখন ডিফিকাল্ট মনে হলো, আমরা এত ডিফিকাল্ট যাব না, আমরা সিম্পলি HTML CSS দিয়ে শুরু করব। স্ট্রাকচার, কনসেপ্ট, দেন CSS, দেন রেসপন্সিভ, তারপর একটা পোর্টফোলিও ডিজাইন বা আমরা একটা ওয়েবসাইটে টেমপ্লেট ডিজাইন করব, তারপরে হচ্ছে আমরা আস্তে আস্তে সামনে যাব। স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখতে পাচ্ছেন না? আমি তো নিজেই দেখতে পাচ্ছি, আমার দুটো ডিভাইসে কানেক্ট করা। স্ক্রিন দেখতে পাওয়া যাচ্ছে? সবাই একটু মেক শিওর করেন তো, সবাই একটু সাউন্ড দেন তো, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা, পরিষ্কার বোঝা যাচ্ছে কিনা আমার কথা একটু। দেখতে পাচ্ছি, স্ক্রিন দেখতে পাচ্ছি এবং কথা যাচ্ছে স্যার, নেটওয়ার্কের সমস্যার কারণে যাচ্ছে, এটা সবাই হচ্ছে। একটু নক, সবাই একটু নক দেন। দেখা যাচ্ছে স্যার, কথা শোনা স্যার ক্লিয়ার স্ক্রিনটা আসছে। আসতেছে না স্যার, মোবাইল থেকে দেখছি তো আসছে না স্যার। স্যার মোবাইল আপনার স্ক্রিনটা আসলে অনেকগুলো দেখাচ্ছে, মাল্টিপল স্ক্রিন দেখাচ্ছে, তো এই জন্য একটা ক্লিক মনে করেন, হয় একটা ক্লিক করেন, অথবা লিভ নিয়ে আবার জয়েন করেন, ঠিক আছে? একটা দেখতে পারার কথা, আপনি ওকে হয়তো অনেকগুলোর ভিতর আছেন, বড় করতে হবে, বড় করে একটাই দেখতে পারবেন। আমার স্ক্রিন তো একটা আছে, আমি অন্যদের পারমিশন অফ করে দিই, আমি তাদেরগুলো অফ করে দিলাম, একটাই দেখতে পারার কথা। আচ্ছা, বাকিরা দেখতে পাচ্ছেন? ওকে, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখতে পাচ্ছি। ঠিক আছে। তো আমরা আমরা কনসেপ্ট জাস্ট, আমি আমাদের মডিউলের উপরে, যেহেতু আমাদের একদম শুরুতে আমাদের কি করা দরকার, আমাদের কনসেপ্টটা জানা জরুরি। তা আমি এই জন্য কনসেপ্ট আগে বললাম, আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক কনসেপ্ট, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজটা আসলে কি। তো আমরা জানলাম যে একটা ওয়েবসাইট যাই দেখি না, আচ্ছা এইটা ধরেন বাদ দেন, আমি আর একটু ডিফিকাল্ট, এই যে অনেক সুন্দর একটা ডিজাইন যেটা হলো আপনার দারাজ.com এ, আচ্ছা Ctrl+U প্রেস করেন, Ctrl+U, দেখবেন এই দারাজ.com এইরকম হওয়ার জন্য এইরকম অনেক কোড আছে, লাইনের পর লাইন কোড লিখে দেন এইরকম একটা ডিজাইন করা হয়েছে। যদিও এখানে Ctrl+U দিলে সব কোড শো করে না, এবং এখানে ডেভেলপমেন্টের কোডগুলো শো করবে না, এখানে শো করবে ডিজাইনের গুলো, এবং কিছু জিনিস এখানে নাও শো করতে পারে। তো আমাদের মেইন কাজ হলো এরকম একটা ওয়েবসাইট আমি তৈরি করতে পারবো কিনা, আগে আমার মেইন কোশ্চেন হলো এইটা আগে। তারপরে আমরা এটাকে সি স্টাইল অ্যাপ্লাই করতে পারতেছি কিনা, তারপর সেটাকে রেসপন্সিভ করতে পারতেছি কিনা, তারপর সেটা আদার্স যে এলিমেন্টস গুলো দরকার সেগুলো করতে পারতেছি না, যেমন বুটস্ট্র্যাপ ইউজ করতে পারতেছি কিনা। এই সব কিছু করার পরে দেন হলো ডেভেলপমেন্ট, মানে ডেভেলপমেন্টটা কিন্তু আগে না, ডিজাইনটা আগে, আগে ডিজাইন করতে হবে, ডেভেলপমেন্ট করতে হবে। তো আমরা তাহলে HTML সম্পর্কে জানলাম, এটা জানলাম যে আসলে ওয়েবসাইট মানে হলো কোড। তো ধরেন আমি এখন চলে আসলাম আমার ডেস্কটপে, এটা হলো আমার ডেস্কটপ। এই ডেস্কটপের ভিতরে আমি যদি একটা ওয়েবসাইট তৈরি করতে চাই, আপনাদের কি বলেছি যে একটা ওয়েবসাইটে কি হয়, আমরা যখন এখানে কোনো রিকোয়েস্ট পাঠাই, ওয়েবসাইটে লিখি বিক্রয়.com, তখন এই ব্রাউজার কি করে, ওয়েবসাইট যে কোম্পানি যে হোস্টিং এ রাখা সেখানে রিকোয়েস্ট পাঠায়, তারপর তারা একটা ফাইল সেন্ড করে কোথায়, এই ব্রাউজারে, যেটা আমি ঢুকতেছি, সেখানে কিছু ফাইল যা যা দরকার এই ওয়েবসাইট তৈরি হতে বা এটা শো হতে গেলে যা যা দরকার, ছবি টবি, সেগুলো আবার ব্যাক পাঠায়, যেটা HTML, এটা CSS, এবার সেগুলোকে একসাথে মিলিয়ে এই ব্রাউজার কম্পাইল করে সেটাকে ওপেন করে, তখন সেটা সুন্দর দেখায়। তো আমরা যদি ওরকম HT ফাইল আমরা নিজেরাই তৈরি করতে পারি, তাহলে এরকম একটা ওয়েবসাইট কিন্তু আমরাও করতে পারবো। এবং এই ওয়েবসাইট দেখতে পাচ্ছেন অনেক ডিজাইন, এটা একদম শুরুতে সাদা একটা পেজই ছিল, তারপর আস্তে আস্তে করে একটা একটা জিনিস এখানে বসানো হয়েছে, যেখানে একটা লিংক বসানো হয়েছে, অল অ্যাডস ক্লিক করলে একটা পেজে ঢুকে যাচ্ছে, তারপরে পোস্ট ক্লিক করলে আরেকটা পেজে ঢুকে যাচ্ছে, এগুলো সব এক একটা করে লিংক করা হয়েছে। তো আমি ওয়েব ডিজাইন করার আগে সংক্ষেপে জাস্ট 10 সেকেন্ডের জন্য আমি মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাচ্ছি, জাস্ট 2 সেকেন্ডের জন্য বা 2 মিনিটের জন্য। ধরেন আপনি ওয়েব ডিজাইন করতেছেন না, আপনি ইউএক্স ইউআই ডিজাইন করতেছেন, ফিগমা না, ফটোশপ, ইলাস্ট্রেটর না, আপনি মাইক্রোসফট ওয়ার্ডে করতেছেন। তো মাইক্রোসফট ওয়ার্ডে যদি আমি এই বিক্রয়.com টাকে তৈরি করতে চাইতাম,
তাহলে আমাকে কি করতে হইতো? তাহলে আমাকে উপরে এরকম একটা শেপ নেওয়া লাগতো, রাইট? তো তখন কি করতাম, আমি ইনসার্ট থেকে একটা শেপ নিতাম, শেপ নিয়ে আমি এখানে শেপ ড্র করতাম। তাহলে আমি কিন্তু একটা শেপ এখানে পেয়ে যাচ্ছি। এবার ধরেন আমি এখানে কোনো লেখা লিখবো, তখন ইনসার্ট থেকে আমি নিতাম একটা ওয়ার্ডার, তারপর ওয়ার্ডার দিয়ে এরকম লিখতাম। তার মানে প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা এক একটা এলিমেন্টস থাকে। এটাকে বলতেছি শেপ, এটাকে বলতেছি টেক্সট বক্স, এইভাবে কিন্তু আমরা একটা একটা জিনিসকে অ্যাড করতেছি। আবার এই লেখাটাকে একটু মোটা করতে চাই, তখন আমরা কি ব্যবহার করতাম? বোল্ড ব্যবহার করতাম। তার মানে প্রত্যেকটার জন্য এক একটা অপশন আছে। তো সেই অপশনটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে এভাবেই সিলেক্ট করে দিই। কিন্তু কম্পিউটারে প্রোগ্রামিং এ এইটা সম্ভব না। কম্পিউটারে প্রত্যেকটা জিনিসকে আপনাকে কি করতে হবে? বলে দিতে হবে। এক একটা জিনিসকে বলে দিতে হবে। তো একদম ফার্স্টে যেহেতু আমরা কোড লিখব, কোড লেখার জন্য কোনো না কোনো এডিটর প্রয়োজন, মানে কোড লেখার জন্য। যদি আপনার কোনো কোড এডিটর নাও থাকে, তাও আপনি কম্পিউটারে যদি লিখে সার্চ করেন নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস না, শুধু নোটপ্যাডও লেখেন, তাও আপনি একটা ফাইল পাবেন, একটা সফটওয়্যার পাবেন, যেটা দিয়ে কোড এডিট করা যায়। তো আসলে কোড এডিট এডিট করার জন্য অনেক এডিটর আছে, যেমন সাবলাইম টেক্সট, ভিএস কোড, এই যে একটা কোড এডিট, ভিজুয়াল স্টুডিও কোড, এটা দিয়ে কোড এডিট করা যায়। তারপর কাটসার, এটা দিয়ে করা যায়। আমি এইসব দিয়ে কোড এডিটের কাজ করি। তারপর এটা হচ্ছে উইন্ডসার্ফ, এটা দিয়ে কোড এডিট করা যায়। সুন্দর সুন্দর আরো অনেক ধরনের কোড এডিটর আছে। তা আমি আপনাদের নোটপ্যাড বলেছি, তার কারণ হলো এটা একদম ছোট সফটওয়্যার। বেসিকটা শুরু করেন, এরপর আমি আপনাদের এআই দিয়ে কোড জেনারেটও দেখাই দিব, যে এআই দিয়ে আমরা কোড কিভাবে জেনারেট করতে পারি। সমস্যা নেই, কারণ আমাদের এখন অনেক আপডেট হয়েছে, এখন এআই মাধ্যমেও কোড তৈরি করা যায়, কমান্ডস করা যায়, অটো কমপ্লিট করা যায়। তো এগুলা একদম শুরুতে শেখা উচিত না, তাহলে আপনি আসলে অটোমেটেড নির্ভর হয়ে যাবেন, আপনি কোড মুখস্থ রাখতে পারবেন না, প্রয়োজনের সময় আপনি কোড বুঝতেও পারবেন না। আর আমরা তো এখন প্রোগ্রামিং করতেছি না, আমরা এখন করব মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এটা একদম ভেরি সিম্পল, মাইক্রোসফট ওয়ার্ডের মতো। বোল্ড করলে বোল্ড হয়, ইটালিক করলে ইটালিক হয়। ওইখানে অপশন দিয়ে করতে হয়, এখানে কোড দিয়ে করতে হবে, দ্যাটস ইট। আর এখানে পার্থক্য নেই। তো এটার জন্য একদম ফার্স্টে আমি ব্রাউজারে চলে আসলাম। আমার দরকার হলো নোটপ্যাড প্লাস প্লাস। আমি অনলাইনে লিখে সার্চ করলাম নোটপ্যাড প্লাস প্লাস। এটা লিখে সার্চ করলে আমরা দেখতে পারবো একদম শুরুতেই চলে আসছে ডাউনলোডস নোটপ্যাডস। আমি এখানে ক্লিক করলাম। এবার অনেক ভার্সন আছে, এটা একটা ভার্সন, যেটাই ক্লিক করেন সেটাই ডাউনলোড হবে, খালি ভার্সন চেঞ্জ। এটা হলো 7.3, এটা 7.4, এটা 7.2। তো একদম বিগিনার হিসেবে আমরা এটা ব্যবহার করতেছি, কিন্তু আমরা কিন্তু ভিএস কোড বা আমরা এর থেকে বেটার কোড এডিটর আমরা ব্যবহার করব এর নেক্সট টাইম। তা আমি ধরেন এই ভার্সনটা সব থেকে লেটেস্ট ভার্সন, এইটাকে ক্লিক করলাম। জাস্ট এতটুকুই ক্লিক করেই আপনি এখানে ডাউনলোডসে ক্লিক করছেন, আপনার 1 সেকেন্ড এটা ডাউনলোড শুরু হয়ে গেল। এটা কঠিন কিছু, এটা আপনারা অনেকে কিন্তু পারেন নাই। কেন পারেন না? একদম সিম্পল একটা বিষয়, আমি শুরুতেই বলে দিছি। এই যে আমার কিন্তু ডান, এই যে এটা কিন্তু ডান ডান হয়ে গেছে। এবার আমি এখান থেকে চলে আসলাম ডাউনলোডস। এবার দেখতে পাচ্ছি নোটপ্যাড 8.7.4 ইনস্টলার। আমি যে চাইলে এখানে ফোল্ডার ওপেন করতে পারি, অথবা ডাইরেক্ট এখানে ক্লিক করলেই ইনস্টল শুরু হয়ে যাবে। এই যে চলে আসছে। এবার ইয়েস দিলাম যে আমি এটাকে ডাউনলোড করতে চাই। এবার দিয়ে এখানে ওকে দিব, নেক্সট। আমার অলরেডি নোটপ্যাড সেটআপ করা আছে যদিও। এগ্রি, নেক্সট। মাত্র 10-15 মেগাবাইটের একটা সফটওয়্যার, এই যে ডাউনলোড হয়ে গেল। রান নোটপ্যাড। এই আমার কিন্তু কোড এডিটরটা ডান হয়ে গেছে, দেখেন। আমার কোড লেখার জন্য, যদি আপনি এটা ছাড়াও কোনো কোড লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এই নোটপ্যাড ছাড়াও কোড লেখা যায়। বা স্মার্ট অনেক ভালো ভালো কোড এডিটর গুলো কি করে, আপনি লেখার আগে আপনাকে সহযোগিতা করবে, এই হলো ব্যাপার। যদি কেউ কোন রকম ভালো কোনো সফটওয়্যার ছাড়া নর্মাল কোনো একদম নোটপ্যাড প্লাস প্লাস ছাড়াও লিখে, কিন্তু ভালো মতো কোড লিখে, অরিজিনাল কোড লেখে, তাহলে সেটা কাজ করবে, কোনো ব্যাপার নেই। তা আমি এখন আমি দেখলাম যে কিভাবে কি করতে হয়, নোটপ্যাড সফটওয়্যার ইনস্টল করতে হয় এবং কিভাবে নোটপ্যাডটাকে ওপেন করতে হয়, আমরা সেটা দেখলাম। এখন আমাদের মেইন এখন যেটা দরকার, সেটা হলো আমাদের একটা কনসেপ্ট দরকার। আচ্ছা, তো কনসেপ্ট যেহেতু দরকার, সেই জন্য আমরা একটা ফাইল আগে ক্রিয়েট করি, খেয়াল রাখবেন। আচ্ছা, একটা ফাইল কিভাবে, এইচটিএমএল ফাইল। প্রথম ওয়েবসাইট আপনার লাইফের যারা নতুন বিগিনার, তাদের জন্য ফার্স্ট ওয়েবসাইট টেমপ্লেট বা ফার্স্ট ওয়েবসাইটের মেইন ফাইলটা আমরা এখন তৈরি করব কিভাবে। আমরা রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে নিউ ক্লিক করব। এটার আরো অনেক পদ্ধতি আছে, কিন্তু আমি
বেসিক যে পদ্ধতি, সনাতনী একদম পুরাতন যে পদ্ধতি, যে কি বলে এটাকে, ওই পদ্ধতি দিয়ে আমি করতেছি। নিউতে ক্লিক করে আমি এখানে একটা টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করলাম। আপনি টেক্সট ডকুমেন্ট করলে নতুন একটা নাম আসবে, আমি এটা নাম দিলাম সাপোজ ইনডেক্স। এই ইনডেক্স নামটা হলো একটা ওয়েবসাইটের মেইন ল্যান্ডিং পেজ। মনে রাখবেন, ওয়েবসাইটের মেইন যে ল্যান্ডিং পেজ, যেটা মেইন পেজ থাকে, সেটা নাম হয় ইনডেক্স ফাইল। ইনডেক্স ডট ডটের পরে এই টেক্সট আছে, টিএক্সটি লেখা ছিল, খেয়াল করে দেখেন টিএক্সটি লেখা ছিল। তো আমি টিএক্সটির জায়গায় এটাকে মুছে দিব, মুছে দিয়ে দিব HTML। এটাই হলো আমাদের ফার্স্ট ওয়েবসাইটের, ঠিক মানে ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ। এইটাকে আমরা ডেভেলপমেন্ট করব, করে আমরা একটা ওয়েবসাইটের ফুল ওয়েবসাইট করব। কোনো কারণে আপনার যদি এই HTML ফাইলটা ডটের পরে এটা যদি খুঁজে না পান, তাহলে আপনারা যে কোনো একটা ফোল্ডার ওপেন করবেন, যে কোনো একটা ফোল্ডার ওপেন করবেন। ওপেন করলে বা মাই কম্পিউটারে যদি যান, দেখবেন এখানে লেখা আসবে ভিউ। ভিউ মেনুর ভিতর ঢুকে এখানে দেখবেন ফাইল নেম এক্সটেনশন, এই অপশনটা আছে। এই এক্সটেনশন যদি টিক দেওয়া থাকে, তাহলে নামের শেষে HTML বা TXT এই ফাইলটা শো করবে। যদি এটা উঠায় দেই, তাহলে কিন্তু এইখানে আর কোনো এক্সটেনশন থাকবে না। যদি কোনো কারণে এই যে আমি তো খুঁজে পাচ্ছি না, আমার তো এখানে TXT ফাইলটা লেখা নাই, ধরেন এই যে এরকম যদি থাকে, আমি এটা বাদ দিয়ে দিলাম, নতুন করে নিউ একটা টেক্সট ফাইল নিলাম, দেখে নাম আসছে ইনডেক্স। এবার আমি ইন্টারপ্রেস করলাম, আগের বার কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছিল, একটা ব্রাউজার আইকন আসলে, এবার কিন্তু আসে নাই, ওই টেক্সটে আছে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো ওই টেক্সট এক্সটেনশনটা আমি চেঞ্জ করি নাই। তো ফাইলের নামের শেষে ডট দেওয়া থাকে, ডটের পরে একটা অক্ষর থাকে, সেটাকে আমরা এক্সটেনশন বলি। সেই এক্সটেনশন দিয়ে কম্পিউটার চিনতে পারে এটা কোন ধরনের ফাইল, যে এটা অডিও ফাইল না এটা ভিডিও ফাইল না এটা ওয়েবসাইটের ফাইল। যেমন নামের শেষে আছে শেখ, মানে বোঝা যাচ্ছে এটা শেখ বংশের। নামের শেষে আছে খান, মানে খান বংশের। তো এটা দ্বারা বোঝা যায় কে কোন বংশের বা কোন পদবীর। তো কম্পিউটার এটাকে চেনার জন্য ব্যবহার করে এক্সটেনশন। প্রত্যেকটা ছবি মানে যদি ফোল্ডার না হয়, ফাইল হয়, ফাইলের নামের শেষে লেখা থাকে একটা ডট, তারপরে লেখা থাকে এক্সটেনশন। তা আমার কিন্তু এটার এক্সটেনশনটা আমি দেখতে পাচ্ছি না। ওকে, যে কোনো একটা ফোল্ডার ওপেন করলাম, করে ভিউ মেনুতে চলে আসলাম, দেন হলো ফাইল নেম এক্সটেনশন, এটাকে একটা টিক দেওয়ার সাথে সাথে দেখবেন এই যে টেক্সটটা চলে আসছে। এমনকি যেগুলো ছবি ফাইল ছিল, ছবি শেষে লেখা আসছে জেপিজি, এটা টিএসপি, এটা পিএসপি। যদি অডিও ফাইল হয় লেখা থাকবে MP3, ভিডিওতে লেখা থাকবে MP4, তারপরে লেখা থাকবে MKV, এরকম অনেক ফরম্যাট থাকে। আচ্ছা, সবাই একটু আমার কথা কি বুঝতে পারতেছেন? আমার কথা বোঝা কি কঠিন হচ্ছে কিনা সবার জন্য, একটু বলেন তো। স্যার ক্লিয়ার করে বোঝাচ্ছি স্যার। ক্লিয়ার বোঝা যাচ্ছে আমার কথা? মানে কঠিন লাগছে কিনা? না স্যার, না না, না কঠিন ভাই, লাগছে বোঝা একদম। যাচ্ছে। ওকে, আপনার কথা শুনে স্যার পুরোই সহজ মনে হচ্ছে। আচ্ছা, আমি এখানে যেহেতু টেক্সট ফাইল, আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস একদম জিরো থেকে আমি আলোচনা করতেছি, একদম ফান্ডামেন্টাল থেকে। অনেক ক্লাসে এত কিছু না, সরাসরি একটা কোড এডিটর দিয়ে ওপেন করে দেখানো হয়। আমি একদম জিরো থেকে এন্ট্রি লেভেল থেকে আলোচনা করছি, যেহেতু আমার ধারণা মতে বা আমি শুরুই করতেছি এন্ট্রি থেকে। আচ্ছা, তো index.txt ফাইলটাকে আমি এখন রিনেম করব। রিনেম করে ইনডেক্স তো থাকবে, কিন্তু ডটের পরে txt এর জায়গা দিয়ে দিলাম html। এবার দেখেন এই ফাইলটা যখন ইন্টারফেস করব, এটা বলতেছে, একটা ওয়ার্নিং দিচ্ছে যে আপনি এটা চেঞ্জ করতে চান কিনা। ইয়েস, আমি এটা চেঞ্জ করতে চাই। এবং দেখেন এটা টেক্সট থেকে কনভার্ট হয়ে হয়ে গেছে একটা ব্রেভের আইকন বা গুগল ক্রোমের আইকন হয়ে যাবে। আমার এখানে এটাই প্রাইমারি দেওয়া ব্রেভ ব্রাউজার, এর জন্য এই আইকনটা আসছে। যদি ফায়ারফক্স হতো তাহলে ফায়ারফক্সের আইকনই আসতো। এখন যদি আপনি এটা ওপেন করেন, দেখেন সরাসরি ওয়েবসাইট ওপেন হচ্ছে, দেখছেন? তার মানে আমরা কিন্তু ফার্স্ট ওয়েবসাইটের আমাদের ফার্স্ট ল্যান্ডিং পেজ কিন্তু আমরা করে ফেলছি, যদিও কোড করি নাই, কিন্তু আমরা ল্যান্ডিং পেজটা করে ফেলছি। কিন্তু এখানে কিছু নাই, মানে এটা পুরো ফাঁকা। কিন্তু ওপেন হয়েছে কোথায়? ব্রাউজারে। তার মানে আমাদের মেইন শুরুর কাজটা ডান, যে আমরা একটা ল্যান্ডিং পেজ তৈরি করব, সেটা কিন্তু ডান। এখানে ক্লিক করলেই সেটা কিন্তু ওপেন হচ্ছে কোথায়? ব্রাউজারে ডাইরেক্টলি ওপেন হচ্ছে। তো আমাদের ব্রাউজার ওপেন হলো, এটা ফকফকে সাদা। কেন সাদা? কারণ আমি কোনো কোড লিখি নাই। তো আমাকে এখন এই জিনিসটা দুই ভাবে ওপেন করতে হবে। দুই ভাবে মানে হলো, একটা ওপেন করতে হবে এডিটরে কোড লেখার জন্য, আর একটা ওপেন করতে হবে ব্রাউজারে কোডটা দেখার জন্য। যদিও আপডেট ব্রাউজারে, আপডেট কোড এডিটরে, এটা অনেক সময় কোড এডিটরেই প্রিভিউ দেখা যায়, কিন্তু আমরা নোটপ্যাড দিয়ে করতেছি, সেই জন্য
আমি এটাকে ডান পাশে একটা রাইট ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড দিব। যেহেতু নোটপ্যাড ইনস্টল করা, তো এটা থাকবে। যদি এটা ইনস্টল করা না থাকতো তাহলে এটা আসতো না। অথবা এটা যদি নাও আসে, ইটস ওকে, সমস্যা নাই। নোটপ্যাডটাকে ওপেন করে একটু ছোট করব, করে ওইটাকে টেনে এর ভিতর এই বারে ছেড়ে দিব। এই যে চলে আসছে। তো আমার এটা দুই ভাবে ওপেন করতে হবে, একটা হলো এই পাশে আর একটা হলো এই পাশে। তো এইখানে হচ্ছে আমি লিখবো একই ফাইল দুই ভাবে ওপেন হলে নোটপ্যাডে আমি এখানে কোড লিখবো, এবং সেম ফাইলটা আমি আবার ব্রাউজারে ওপেন করে রাখছি। এখানে আমি দেখবো যে কি লিখলাম কি হইলো। তো দেখেন আমি এটাকে রিলোড দিচ্ছি, কিছুই ঘটতেছে না, এখানে কিছু নাই। কিন্তু আমি এখানে লিখলাম হ্যালো, এবার আমি সেভ দিলাম, Ctrl+S মানে সেভ দিলাম। এবার আমি ব্রাউজারে এসে রিলোড দেই, দেখেন চলে আসছে। তার মানে হলো আমি এখানে যা লিখবো সেইটা আমার এখানে চলে আসবে। এখন যত সুন্দরভাবে লিখবো তত সুন্দর হবে। যদি এইখানে কোড লিখতে লিখতে আমি বিক্রয়.কম এর কোডটাও লিখে ফেলি, তাহলে আমি এখানে বিক্রয়.কম কেই পাবো। এবং আমার বিশ্বাস যে আমার ক্লাসগুলো মোটামুটিও যদি আপনারা কমপ্লিট করেন, আপনারা এরকম একটা ডিজাইন নিজেরাই বানাইতে পারবেন। এরকম একটা ডিজাইন আপনারা নিজেরা তৈরি করতে পারবেন, আমার বিশ্বাস। এটা আপনারা নিজেরা তৈরি করতে পারবেন। তো আমরা এখানে আসলাম, এখন বেসিক স্ট্রাকচার দিয়ে আমাদের এইচটিএমএল কোডটাকে শুরু করতে হবে। তো এইচটিএমএল এর বেসিক একটা স্ট্রাকচার আছে, মনোযোগ সহকারে বুঝেন, কারণ এটা শুরুর থেকে ইম্পর্টেন্ট। কারণ এটা না বুঝলে আমরা বেসিক স্ট্রাকচার যদি না বুঝি, কনসেপ্টগুলো না বুঝি, আমরা ক্লাসটা রেকর্ডিং করে অবশ্যই আপনাদের দিয়ে দিব। তো আপনারা অবশ্যই সেটা খেয়াল করে মেনে বুঝে আপনারা দেখবেন, দেখে আপনারা করবেন। কারণ আমি চেষ্টা করি সব যতটুকু মানে সুন্দরভাবে এবং সাবলীলভাবে বোঝানো যায় সেটাই আমি চেষ্টা করি। তো একটা বেসিক স্ট্রাকচার, আমি একদম বেসিক স্ট্রাকচার বলি, অত ডিপ যাব না, অনেক ভুল হবে এখানে। ইচ্ছা করে ভুলগুলো করব, কারণ কিছু জিনিস এখনই দরকার নেই, একদম পারফেক্ট দরকার নেই। তো একটা ওয়েবসাইটে আমরা যখন কোনো কোড লিখতেছি, তো শুধু এইচটিএমএল দিয়ে কিন্তু একটা ওয়েবসাইট হয় না। এইচটিএমএলও লাগতে পারে, সিএসএস লাগতে পারে, তারপরে jQuery লাগতে পারে, জেএস লাগতে পারে, এরকম আরো অনেক কিছু লাগতে পারে, সেস লাগতে পারে। এরকম অনেক কিছু দিয়ে একটা ওয়েবসাইট কিন্তু সব মিলে তৈরি হয়। এমন না যে শুধু একটা ওয়েবসাইট দিয়ে, এইচটিএমএল দিয়ে আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন না। যদি পারেনও সেটা সুন্দর হবে না। শুধু সিএসএস দিয়ে আপনি ডিজাইন করতে পারেন, কিন্তু কিছু ইস্যু হবে না। জেএস দিয়ে সম্ভব, কিন্তু জেএস এর সাথে এইচটিএমএল কে কম্বাইন করতে হবে। মানে শুধু একটা দিয়ে একটা ওয়েবসাইট হয় না, সব মিলে একটা ওয়েবসাইট হয়। তো এই যে যে ভ্যারাইটিস আছে, কিছু জায়গায় সিএসএস হবে, কিছু জায়গায় জেএস হবে, কিছু জায়গায় এইচটিএমএল হবে, এই জন্য এগুলোর স্ট্রাকচারটাও একটু চেঞ্জ হয়। তো এটা শুরু হয় কি দিয়ে? শুরু হয় হলো এইচটিএমএল দিয়ে। এবং আপনারা খেয়াল করে দেখবেন এবং খেয়াল করবেন যে আমাদের এইচটিএমএল লেখার একটা স্ট্রাকচার আছে, সেটা হলো একটা লেস দেন, একটা গ্রেটার দেন, আবার একটা লেস দেন, আবার একটা গ্রেটার দেন। কিন্তু যেটা শুরু করছি একই জিনিস, দ্বিতীয় নম্বরে এসে লেস দেনের পরে একটা স্ল্যাশ হবে। এটা একটু বোঝার চেষ্টা করেন। আবারও আমি একটা লেস দেন দিলাম, একটা গ্রেটার দেন দিলাম, আবার একটু নিচে আসলাম, আর একটা লেস দেন দিলাম, আর একটা গ্রেটার দেন দিলাম, কিন্তু এটার মাঝখানে একটা স্ল্যাশ দিলাম। এই যে স্ট্রাকচারটা, এটা হলো এইচটিএমএল এর একটা বেসিক স্ট্রাকচার, বোঝানোর জন্য যে কোথায় শুরু কোথায় শেষ। ধরেন আমি এবার এইচটিএমএল করতেছি না, আমি করতেছি অঙ্ক। তো অঙ্কতে আমি যদি এখানে লিখি একটা ফার্স্ট ব্র্যাকেট, অনেক কিছু লিখলাম, অনেক কিছু লিখলাম, অনেক কিছু লিখলাম, এবার নিচে এসে একটা ব্র্যাকেট দিলাম। এখন আপনারা আমাকে বলেন তো, এইখানে এই সব লেখাগুলো কিসের ভিতরে আছে? অবশ্যই এটা ব্র্যাকেটের ভিতরেই আছে, মানে ব্র্যাকেটের বাইরে যায় নাই। আমি যদি আবার নিচে আসি, আবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অনেক কিছু লিখি, অনেক কিছু লিখি, তারপর ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিই, তার মানে বোঝা যাচ্ছে এই লেখাগুলো এই ব্র্যাকেটের ভিতরে আছে। তার মানে ওয়েবসাইটকে বলে দিতে হয় যে এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, শুরু হয়েছে, শেষ হয়েছে, এটা বলে দিতে হয়। তো এই স্ট্রাকচার আমরা এইচটিএমএল এ ব্যবহার করি এইভাবে। দেখেন এইচটিএমএল, এবার নিচে আসলাম, ব্র্যাকেট দিলাম, লেস দেন দিলাম, স্ল্যাশ দিলাম, এইচটিএমএল, এবার গ্রেটার দেন দিলাম। এই যে স্ট্রাকচার, এর দ্বারা বোঝাচ্ছে এই দুটো জিনিসের মাঝখানে যা হবে সেটা হলো এইচটিএমএল। এই দুটো জিনিসের মাঝখানে যা হবে সেটা হলো এইচটিএমএল। এর উপরে এবং নিচে না, উপরে এবং নিচে না, এর মধ্যবর্তী যাই হোক সেটা হবে এইচটিএমএল। এইটা আমি বুঝাই দিলাম ব্রাউজারকে। আমি যদি এখানে সরাসরি পিএইচপি লিখতাম, তাহলে এখানে পিএইচপি স্ট্রাকচারটা হচ্ছে এরকম, পিএইচপি, তারপরে নিচে এসে একটা, এটা পিএইচপি স্ট্রাকচার,
এর অর্থ হলো এইটার মধ্যবর্তী যতটুকু জায়গা এখানে আমি পিএইচপি কোড লিখতেছি। আপনারা কি বুঝছেন এই বিষয়টা? এটা কি ক্লিয়ার হয়েছে? একটু বলেন, আমাকে রিপ্লাই করতে হবে। জি বুঝছি বুঝছি ভাইয়া বুঝছি। জি স্যার, বুঝছি বুঝছি। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, ভাইয়া এইচটিএমএল হ্যাঁ বলেন। আরেকবার বুঝাইতেন ভাইয়া। ভাইয়া এইচটিএমএল বুঝেছি, পিএইচপিটা একটু বুঝান আরেকবার। এই পিএইচপিটা ম্যাডাম জাস্ট আমি শুরু এবং শেষটা বুঝাইলাম যে সবকিছু শুরু এবং শেষ আছে এখানে। তো এইটা বোঝানোর খাতিরে এটা আমাদের এক্স্যাক্টলি এইচটিএমএল এর মতোই, তাই না? এইচটিএমএল এর মতো, কিন্তু ওইখানে হচ্ছে আমরা ব্র্যাকেট শুরু শেষ, কিন্তু এখানে আবার একটা কোশ্চেন হ্যাঁ হ্যাঁ, মানে সাইনগুলা চেঞ্জ। এইটা এবং এটা মুখস্থ রাখার ব্যাপার, এই ওকে। সব জায়গায় সেম হবে না। হ্যাঁ, তো আমরা পিএইচপি এখন করতেছি না, কিন্তু বুঝে গেলাম এটা দিয়ে শুরু হয়, এটা দিয়ে শেষ হয়। এইটা পিএইচপির ক্ষেত্রে। আর এইচটিএমএল ক্ষেত্রে শুরু হয় শেষ হয় এইভাবে, গ্রেটার দ্যান লেস দ্যানের মাঝখানে হয় আর ব্যাকস্ল্যাশ দ্বারা শেষ হয়। আশা করি ক্লিয়ার হয়েছে। তো আমরা বেসিক এইচটিএমএল এর স্ট্রাকচার হলো এইচটিএমএল এন্ড সিএসএস, এবং একটা ওয়েবসাইটের ভিতরে কয়েকটা অংশ থাকে। একদম উপরে একটা অংশ থাকে যেটার নাম হলো হেড। আমি যে এইচটিএমএল লিখলাম এটা হলো একটা ট্যাগ। ট্যাগ ট্যাগ কি একটু পরে বলতেছি, ট্যাগ জিনিসটা কি এটা আমি পরে বলতেছি। তো এইচটিএমএল লিখলাম, এই এইচটিএমএল এর ভিতরে আবার লিখতে হয় হেড। হেড, এখন হেড তো লিখছি, শুরু করছি, তার মানে কি হেডটাকে শেষ করতে হবে। তো হেডটা শেষ করার নিয়ম কি আমরা কি জানি? হেড শুরু করছি, হেড শেষ করার পরে এখানে ব্যাকস্ল্যাশ দিয়ে আবার লিখতে হবে হেড। তার মানে এর অর্থ হলো এটা এইচটিএমএল, এইচটিএমএল এর ভিতর যত কোড আছে সেগুলোর ভিতরে থাকবে। এই এইচটিএমএল এর ভিতর আরেকটা অংশ হলো হেড, হেডের ভিতর এই যেখানে যা হেডের কোড সেগুলো আমরা লিখবো। তার মানে একটা অংশ, একটা পার্ট। এগুলো হচ্ছে ক্লোজিং, শুরু করতে হয় শেষ করতে হয়। এবার নিচে এসে আরো একটা অংশ তৈরি করলাম যেটা নাম দিলাম বডি, এবং নিচে এসে আর একটা সেকশন শেষ করলাম, এটা নাম দিলাম বডি। তার মানে এই অঙ্কটা একটু আপনারা যারা অঙ্ক করছেন তারা এমনিতেই বুঝতে পারবে। এইচটিএমএল দিয়ে শুরু হয়েছে, এইচটিএমএল এর ভিতরে দুটো অংশ, একটা হলো হেড আর একটা হলো বডি। এখন হেডের ভিতরে কিছু অংশ থাকবে, কিছু কোড থাকবে, বডির ভিতর কিছু কোড থাকবে। এইটা হলো একটা এইচটিএমএল এর একদম কঙ্কাল বলতে পারেন, কঙ্কাল স্কাল। এই কনসেপ্টের উপরে ওয়েবসাইটগুলো ডিজাইন ডেভেলপমেন্ট হয়। আমার কথা কি আসলে সঠিক? এই দেখেন, আমরা বিক্রয়.কমে আসলাম, কন্ট্রোল ইউ প্রেস করলাম, এখানে দেখেন অনেকগুলো কোড আসছে। একদম শুরুতে চলে যান, দেখতে পাবেন এই যে এইচটিএমএল, এই যে এইচটিএমএল যেটা আমরা করছিলাম। তারপরে হলো হেড, এই যে হলো হেড, দেখছেন? তার মানে ওই যত দামি বড় লোক হোক সব এই স্ট্রাকচারের বাইরে যাওয়ার সুযোগ নেই। তো এই হেডের ভিতর কিছু অংশ বলা থাকে। আবার একটু নিচে আসেন, একটু নিচে আসেন, নিচে আসেন, এই দেখেন আবার শুরু হয়েছে বডি, এই যে আমার বডি। তার মানে বিক্রয়.কম এর এইটুকু হলো হেডের অংশ। এখানে অল্প কিছু কোড থাকে, আর মেইন কোডগুলো থাকে হলো বডির ভিতরে। হেডের ভিতর যে কোডগুলো শো হয় সেইগুলো এখানে শো হয় না। বেসিক্যালি এইটা হেড না, হেডটা হলো উপরে। এই যে মাউস নিয়ে আসলে লেখা আসছে যে বিক্রয়, ইলেকট্রনিক্স, কার, প্রপার্টি, জবস, এই সেক্টরটা হচ্ছে হেডের ভিতরে থাকে, এবং বডির ভিতরে হচ্ছে এই ভিতরের যত কিছু আছে সেগুলো থাকে বডির ভিতরে। এখন এটা যদি না বুঝেন আরো একটা অঙ্ক বুঝাই আপনাদের। আমি লিখলাম, এটা বীজগণিত, কঠিন কিছু না। 1 প্লাস 1 মানে 2। এবার আমি লিখলাম 2 প্লাস 6, কঠিন কিছু না। এবার লিখলাম 6 মাইনাস 3, কঠিন কিছু না। এখন আমি একটা কাজ করি, এটাকে অর্ডার করে দিই। অর্ডার মানে হলো আমি এই টোটাল জিনিসটাকে একটা ব্র্যাকেটের, ফার্স্ট ব্র্যাকেটের ভিতর ধরায় দিলাম। এখন আপনি আমাকে নির্দ্বিধায় বলতে পারতেছেন যে 1 প্লাস 1, 2 প্লাস 6, 6 মাইনাস 3, এটা আছে কিসের ভিতরে? এটা আছে প্রথম ব্র্যাকেটের ভিতরে। এখন আবার আমি 1 প্লাস 1 কে আবার আর একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতর ঢুকাই দিলাম। তার মানে এখন আমরা বলতে পারতেছি যে 1 প্লাস 1 আছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর, সেকেন্ড ব্র্যাকেটটা আছে আবার প্রথম ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে। এবার 2 প্লাস কে আমি থার্ড ব্র্যাকেটের ভিতরে ঢুকাই দিলাম, দেখেন, এবং এইটাকে ঢুকাই দিলাম আবার একটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে। এখন যদি আপনি একটু বুঝেন, একটু চিন্তা করেন যে প্রথমে একটা ব্র্যাকেট শুরু হয়েছে, ফার্স্ট ব্র্যাকেট, তার ভিতরে আবার আছে তিনটা ব্র্যাকেট। তিনটা ব্র্যাকেটের ভিতরে একটা হলো সেকেন্ড ব্র্যাকেট, একটা হলো থার্ড ব্র্যাকেট, একটা হলো ফার্স্ট ব্র্যাকেট। তো এই ফার্স্ট ব্র্যাকেটটা কার ভিতরে আছে? প্রথম ব্র্যাকেটের ভিতরে আছে। এই সেকেন্ড ব্র্যাকেটটা কিসের ভিতরে আছে? প্রথম ব্র্যাকেটের ভিতরে আছে। এই সেম জিনিসটা এখানে করা হয়েছে। এই দেখেন, একটু লাইন বাই লাইন করি, তাহলে নিজেরা দেখতে পারবেন। এই এই যে এইচটিএমএল শুরু হয়েছে, এইচটিএমএল শেষ হয়েছে, তার ভিতরে আবার হেড আছে, শুরু হয়েছে শেষ হয়েছে, বডি শুরু হয়েছে শেষ হয়েছে, এখানে আছে শুরু হয়েছে শেষ হয়েছে, তারপর একটা শুরু হয়েছে এখানে শেষ হয়েছে, তার ভিতরে মাঝখানে
1+1 না থেকে আরো থাকতে পারতো +7, -12, -6, এরকম আরো অনেক কিছু থাকতে পারতো, অনেক কিছুই থাকা সম্ভব ছিল, সেগুলো পরের ব্যাপার, কিন্তু স্ট্রাকচার হলো এইটা। আবার 2+6 এটা একটা ব্র্যাকেটের ভিতরে অ্যাজ লাইক বডি, এই বডির ভিতরে আমরা অনেক কোড লিখবো। আই হোপ যে আপনারা বেসিক স্ট্রাকচার, বেসিক এইচটিএমএল এর কনসেপ্টটা আপনারা ক্লিয়ার হয়েছেন। এবারে আরো অনেক কিছু থাকে, যেমন ডক টাইপ এইচটিএমএল লিখতে হয়, এইসব আমরা পরেও করতে পারবো, এটা এমন না যে এখনই লাগবে, এমন কোনো বিষয় না, এজন্য আমি বলি নাই। তো এইবার আমরা শিখবো যেটা, সে হলো ট্যাগস। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করেছিলাম, মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে আমরা কোনো লেখাকে একটু মোটা করার জন্য আমরা একটা অপশন ব্যবহার করি, সেটা হলো বোল্ড। বোল্ড একটা কমান্ড। এই লেখাটাকে একটু মোটা করতে চাই, এখানে একটা অপশন আছে টাইটেল, এটা দিছি, লেখাটা মোটা হয়ে গেছে। বা এই লেখাটাকে একটু কাট করতে চাই, ইটালিক, একটা কমান্ডস। এই কমান্ডস এর মাধ্যমে কি করা হয়, এগুলাকে ফরম্যাটিং করা হয়, সাজানো হয়। এই যে কমান্ড, সেই কমান্ডস গুলোই এইচটিএমএল এর ক্ষেত্রে বলা হয় ট্যাগস। যে এই ট্যাগসের দিয়ে এই কাজটা হবে, এই ট্যাগসটা দিয়ে এই কাজটা হবে। তা আমি এখানে অনেক কোড লিখছি, কিন্তু ডিসপ্লে হওয়ার মতো কোনো কোড লিখি নাই। তো আমি যদি এটাকে সেভও দেই এবং এখানে রিলোড দেই, কিছুই হবে না, কারণ এখানে কিছু নাই। তো হেডের ভিতর কি হয় পরে আসতেছি, আমি বডির ভিতরে আসি। আমাদের মেইন কোডটা সবসময় মনে রাখবেন, এই বডি অনেক নিচে যাবে শুরুতে এবং একদম শেষে থাকবে, এর ভিতরে 500, 600, 1000 লাইনও থাকতে পারে। এই বডির ভিতরেই হচ্ছে সব কোডগুলো থাকে। তো আমি একদম শুরুতে একটা ট্যাগ লিখে আপনাদের দেখাই যে আমি চাচ্ছি এখানে কোনো একটা লেখা শো করব, সেই লেখাটা অনেক বড় হবে। তো একটা ট্যাগ যেটা নাম হলো এইচ হলো এমন একটা ট্যাগ যে একটা দিয়ে আপনার হচ্ছে কি বলে, ওয়েবসাইটে লেখাকে বড় ছোট করে শো করানো যায়। যেমন বিক্রয়.com এ যদি আমরা ঢুকি, আমরা দেখতে পারবো এখানে কিছু লেখা এই যে বড়, আবার কিছু লেখা ছোট, আবার কিছু লেখা একটু মোটা, কিছু লেখা একটু চিকন। এরকম প্রত্যেকটা ওয়েবসাইটে ঢুকলে আমরা দেখতে পারবো যে কিছু লেখা অনেক বড়, কিছু লেখা একটু ছোট করা আছে, এইরকম ভ্যারাইটিস কিন্তু করা আছে। তো এইটার জন্য আমরা ব্যবহার করি এইচ ট্যাগ। তো এইচ ট্যাগ আমার একটু আগের কথা যেটা বললাম, এই যে শুরু করতে হয়, শেষ করতে হয়, তার মানে কি লেস দ্যান, গ্রেটার দ্যান, তার ভিতরে ট্যাগের নামটা হয়, তারপর লেস দ্যান স্ল্যাশ নামটা হয়, তারপর গ্রেটার দ্যান হয়, এরকম ভাবে হয়। তা আমি এই স্ট্রাকচারটা এখানে ফলো করি, এই যে দেখেন, এই যে বসাই দিলাম, তো এইচটাকে এর মাঝখানে ঢুকাই দিলাম, এই হলো এইচ এবং এই হলো ক্লোজ। তাহলে কিন্তু আমার একটা ট্যাগ কিন্তু ডান। এটা এক লাইনে হইতে পারে, এমন না যে দুটো লাইনে করতে হবে, আমার কোনো বিষয় না। তো আমি ওই এইচ যে বললাম, এটাকে বলে হেডার। হেডার কিন্তু আমরা অলরেডি বসাই দিছি, কিন্তু হেডারের 6টা ভেরিয়েশন আছে, 6টা ভ্যারিয়েন্ট আছে। H1, 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 আমি এখানে লিখে দিলাম দিস ইজ, এই হেডার মানে হচ্ছে লেখার হেডার। হেডার কিন্তু অনেক প্রকার হবে, এই হেডার মানে হলো লেখার হেডার, মানে টাইটেল টাইপের হেডার 1, দিস ইজ হেডার 1। শুরু করছি, শেষ করছি, মাউস ক্লিক করলে বোঝা যায় যে শুরু এবং শেষ ঠিক আছে কিনা। এই দেখেন, এই যে ও কালারিং করে দেখাই দিল যে শুরু করছিলাম, শেষ। বডিতে ক্লিক করলাম, ও দেখাইছে শুরুটা হইছে ওইখানে। এইচনে ক্লিক করলাম, দেখাচ্ছে শেষটা। ধরেন আমি যদি ভুল করে এই স্ল্যাশটা না দিতাম, তাহলে ক্লিক করলে ও দেখাইতো না কিছু, যে না হ্যাঁ কোনো ক্লোজিং এখানে হয় নাই, ভুল আছে এখানে, ক্লোজিংটা ঠিকমতো করা হয় নাই। আমি যদি এখানে আবার একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দিই, স্ল্যাশ দিয়ে দিই, ক্লিক করলে দেখতে পাচ্ছি যে ক্লোজিংটা হইছে। তার মানে কোনো একটা ভুল হলেই দেখবেন উল্টাপাল্টা হয়ে গেছে। এই যে দেখেন, এটা নিচে লাল কালার চলে আসছে, 3টে সিলেক্ট হয়ে গেছে, মানে ভুল আছে। এগুলো বোঝা যায়, এবং ভালো ভালো কোড এডিটর এগুলো সাজেশন দিয়ে দেয় যে এগুলো আপনি ভুল করতেছেন। তো আমরা সেটা পরে যাব, আমরা আগে একটু কোডটা নর্মাল প্লেগ্রাউন্ডে আগে একটু খেলা শিখি, তারপরে আমরা ভালো প্লেগ্রাউন্ডে শিখবো। তো এইবার কিন্তু আমি একটা কোড ডিসপ্লে হওয়ার মতো একটা লাইন লিখছি, এটাকে Ctrl+S দিয়ে সেভ দিলাম, ব্রাউজারে এসে এটাকে রিলোড দিলাম, দিস ইজ হেডার 1 চলে আসছে। যদি বলেন এটা আমরা ব্যবহার কি, আমরা এখন এলিমেন্ট শিখতেছি, ট্যাগ শিখতেছি, তখন যখন দরকার হবে তখন বড়, যখন দরকার ছোট, সেটা আমরা ব্যবহার করে নিব। H1 যেভাবে ব্যবহার করলাম, এটার আরেকটা ভেরিয়েন্ট হলো H2, দিস ইজ হেডার 2। একই রকম ভাবে এটাকেও আমাকে ক্লোজ করতে হবে, H2 দিলাম, ক্লোজ দিলাম। খেয়াল করতে হবে যেন ক্লিক করে দেখবেন যে আমার ঠিক আছে কিনা। এবার Ctrl+S দিলাম, এটাকে রিলোড দিলাম। এটা উল্টা, যত মানে কমবে তত সাইজ বাড়বে। H2
এর থেকে বড় হওয়ার কথা, কিন্তু আসলে আরো ছোট। এই যে রিলোড দিলাম, ছোট, মানে H1 থেকে H2 আরো ছোট। এইভাবে মোট 6টা হেডার আছে, মোট 6টা হেডার আছে। আমি আপনাদের 6টা হেডার করে দেখাই। H2 দিলাম, এবার H3, তারপরে H4, তারপর H5, তারপর H6, এইভাবে মোট 6টা। দেখেন প্রত্যেকটা ঠিক আছে কিনা ক্লিক করে দেখলাম, এখানে লেখা হয় নাই। 3 4 5, এটা হবে 6। তো আমার এখানে মোট H1 H2 H3 H4 H5 H6 6টা হেডার আমি অলরেডি দিয়ে ফেলছি। এবার কন্ট্রোল এস সেভ করলাম, এবার এখানে রিলোড দেই। দেখেন আমার 6টা হেডার চলে আসছে। তার মানে হলো, অর্থ হলো, যদি বিক্রয়.com বা কোনো একটা ওয়েবসাইট আমরা ডিজাইন করতেছি, ডেভেলপমেন্ট করতেছি, এমন তো অবস্থায় কোনো একটা জায়গায় আমার লেখা একটু বেশি বড় দরকার, তখন আমরা ব্যবহার করবো H1। না আমার লেখাটা এত না, এর থেকে একটু ছোট দরকার, তাহলে H2 ব্যবহার করব। না এর থেকে আরো ছোট দরকার, তাহলে আমি সেইটা ব্যবহার করব। ধরেন আমি একটা এক্সাম্পল দেই। এটা একটা ওয়েবসাইট, এখানে দেখেন নিচে লেখাটা ছোট আছে, এই লেখাটা বড়। তো লেখা বড় করার জন্য তাহলে আমরা কোন ট্যাগ ব্যবহার করতে পারি? কোনটা ব্যবহার করতে পারি লেখা একটু বড় করার জন্য বা সর্বোচ্চ বড় করার জন্য? S1। আপনারা বুঝতেছেন সবাই? H1 জি স্যার। ওকে, ভাইয়া। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা রিপ্লাই করবেন। আমি তো অনেক সময় কনফিউজ হয়ে যাব যে আপনারা আসলে আছেন কিনা। আমাদের তো খুব সংক্ষিপ্ত, আমাদের HTML CSS করেই কিন্তু আমরা ডেভেলপমেন্টে চলে যাব। PHP, jQuery, জাভাস্ক্রিপ্ট অনেক, কিন্তু এটা এক মিড লেভেলের, এটা কিন্তু একদম বেসিক কোর্স না। হয়তো আজকে বেসিক আলোচনা করতেছি, কিন্তু এটা কিন্তু বেসিক কোনো কোর্স না, এটা কিন্তু মিড লেভেলের। এবং PHP নিয়েও আলোচনা আছে, PHP অনেক কিছু পাবেন, সার্ভার পাবেন। তা আপনারা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করলেই আই হোপ সেটা বেটার। তো আমরা H1 ট্যাগটা শিখলাম। এখন আমাদের আরো অনেক ট্যাগ শেখা জরুরি। ধরেন 5টা লাইন হবে, 5টা লেখা হবে, 5টা লাইন হবে। এই লেখা যদি 4-5টা লাইন হয়, সেই লাইনটা শো করার জন্য আমরা একটা ট্যাগ ব্যবহার করি, যেটার নাম হলো পি ট্যাগ, মানে প্যারাগ্রাফ। এই যে দেখেন 3-4টা লাইন আছে, এই 3-4টা লাইন যখন ওয়েবসাইটে শো হয়, তখন এই ট্যাগটা ব্যবহার করতে হয়, যেটার নাম হলো পি। শুরু করলাম, শেষ করলাম, আবারও গ্রেটার দেন, ব্যাকস্ল্যাশ, তারপরে পি, আবার ক্লোজ। এই দুটোর মুখোমুখি, যে দুটোর মাঝ বরাবর হলো কন্টেন্ট গুলো হয়, মাঝখানে হয় হলো কন্টেন্ট স্ট্রাকচার। আমি কিন্তু স্ট্রাকচার এখনো বারবার বলতেছি। এটা শুরু, এটা শেষ, শুরু শেষ, শুরু শেষের মাঝ বরাবর হয় কন্টেন্ট। এই যে আমি কন্টেন্টে দিয়ে দিলাম অনেক বড় একটা কন্টেন্ট। এই যে আমি লাইন বাই লাইন করি, তাহলে বুঝতে পারবেন। বিক্রয়.com থেকে কপি করলাম সরাসরি। এই দেখেন শুরু করছিলাম, শেষ করছিলাম, মাঝখানে অনেকগুলো লেখা আছে, এইগুলো হলো প্যারাগ্রাফ। আমি ওয়েবসাইটকে বলে দিচ্ছি, বা আমি এই যে ব্রাউজার তাকে বলে দিচ্ছি যে এটা হলো একটা প্যারাগ্রাফ, তুমি এটাকে প্যারাগ্রাফ হিসেবে ট্রিট করো। আমি ওকে বলে দিচ্ছি দিস ইজ হেডার, লেখা তো লেখাই, কিন্তু আমি H1 শুরুতে শেষে বসিয়ে বুঝাই দিলাম এই লেখাটা তুমি হেডার হিসেবে ট্রিট করো। ও এটাই করতেছে। তা আমি এখন এটাকে আবার রিলোড দেই, দেখেন এটা প্যারাগ্রাফ হিসেবেই এটা আসছে, যেমনটা আমরা ওইখানে দেখে আসছি যে কি কি ট্যাগ হতে পারে, সেটা কিন্তু আমরা দেখে ফেললাম। এবার আরো সামনে যাই, আরো অনেক আছে। আমাদের মডিউলটা একটু আমরা দেখি, মডিউলে আমাদের আর কি কি আছে আমি একটু সেটা একটু নজর দেই। যেমন আমাদের হেডিং ট্যাগ আছে, আমরা হেডিং ট্যাগ কিন্তু আমরা অলরেডি শিখে ফেলেছি আই হোপ। তারপরে হচ্ছে আমরা প্যারাগ্রাফ শিখলাম, যে একটা প্যারাগ্রাফ, তারপর লাইন ব্রেকস, হরিজন্টাল রো, ওয়েল লিস্ট, ওয়েল, অ্যাঙ্কর ট্যাগস, তারপর ইমেজ ট্যাগ, স্ট্রং ট্যাগস, এরকম আর অনেকগুলো ট্যাগস আমাদের শিখতে হবে। তো ব্রেকটা কি? ব্রেকটা আছে এখন সম্ভব, ব্রেকটা পরে বলি। হরিজন্টাল র, আমি হরিজন্টালি একটা র ব্যবহার করতে পারি। ধরেন কোনো একটা জায়গায় আমি কাজ করতেছি, করতে করতে হঠাৎ করে আমার একটা লম্বা করে লাইন লাগবে। আমি দেখি এরকম কোনো এক্সাম্পল আছে কিনা। আচ্ছা, আরো কিছু সামনে যাই, আরো কিছু সামনে যাই। এখানে কোনটা দেখাইলে আপনাদের ভালো হয়? এরপরে স্ট্রংটা দেখাই, স্ট্রং BI ডেল, এটা দেখাই।
কারণ এগুলোর ভিতর আবার সেলফ ক্লোজিং ট্যাগ আছে, নেস্টেড ট্যাগ আছে, আমি একটু পরে আসি, এগুলো এখন বোঝানো একটু কঠিন হবে। আচ্ছা, এরপরে যেটা আমরা করবো সেটা নাম হলো স্ট্রং। এটা সব একই কনসেপ্ট, শুরু আছে শেষ আছে। তাহলে আমি শুরু, যেহেতু আপনারা অলরেডি স্ট্যাকটা বুঝে ফেলছেন, আমি একটা নতুন ট্যাগ ব্যবহার করলাম যেটা হলো স্ট্রং। তো যেটা স্ট্রং শুরু হয়েছে সেটা অবশ্যই স্ট্রং শেষও হবে, এবং শেষ হলে গ্রেটার দ্যানের পর একটা স্ল্যাশ হবে, এটা তো আমরা জানি। তো স্ট্রং ট্যাগসের ভিতর দিয়ে আমি লিখলাম আচ্ছা, এবার আমি এটাকে সেভ করলাম। সেভ করার পরে আমি ব্রাউজারে এসে আমি এটাকে রিলোড করে দিলাম। আচ্ছা, এটা সাইড বারে আসে নাই, এবার আসছে। আচ্ছা, এটাকে আমি রিলোড করে দিলাম। দেখেন এই লেখাটা একটু মোটা হয়েছে। নর্মাল লেখা যদি হয়, নর্মাল লেখা যেমন হয় সেই লেখার থেকে এই লেখাটা মোটা হয়েছে। দেখেন এটা নর্মাল লেখা, এই যে টিকটকে লিখলাম, আর এটা স্ট্রং এর ভিতর দিলাম। স্ট্রং এ দেওয়ার কারণে এটা কি হয়েছে, এটা কিন্তু একটু মোটা হয়েছে। তো এটা একটা ট্যাগ। আমার যখন কিছু লেখা একটু মোটা করার দরকার হবে, নর্মাল লেখা সাইজের লেখা সেটা একটু একটু বোল্ড হবে, বোল্ড টাইপের কাজ করার জন্য স্ট্রংটা ব্যবহার করা হয়। তবে বোল্ডের জন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ডে বোল্ড করার জন্য সরাসরি সিলেক্ট করেই বোল্ড বি তে ক্লিক করছি, কিন্তু এইখানে এই জিনিসটাকে কোডের মাধ্যমে লিখে দিতে হবে। এটার জন্য আমরা কোড ব্যবহার করব, একটা ট্যাগ ব্যবহার করব যেটা হলো বি। বি দিলাম, বিলি দেওয়ার পরে দিস ইজ বোল্ড। আমি এটাকে ক্লোজ করে দিলাম, সেভ দিলাম, এবার রিলোড দিলাম। দেখেন ওই সেম, যেহেতু স্ট্রং আর বোল্ডটা প্রায় কাছাকাছি, তো সেই জন্য এটা একই রকম মনে হচ্ছে। দেখেন এটা একই রকম মনে হচ্ছে। এখন একটা সমস্যা হয়েছে, দেখেন আমি স্ট্রং এর ভিতর লিখছিলাম ওয়েবম্যান আইটি সলিউশন, এবং তারপরে লিখছিলাম ফাঁকা আছে, এখানে কিন্তু মাঝখানে গ্যাপ আছে, কিন্তু তারপরে একই লাইনে আসছে। কারণ কম্পাইলার কি করে, উপর থেকে কোড লিখতে 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 কপি করতে করতে এটাকে অ্যাপ্লাই করতে করতে এদিকে আসে। তো আসার পরে ওইখানে দুটো ট্যাগের মাঝখানে ও তেমন কোনো কিছু পায়নি, এই জন্য একই লাইনে শো করছে। কিন্তু আমি যদি চাই যে এটার মাঝখানে আমি কোনো একটা গ্যাপ দিব, তাহলে আমি অন্য আরো একটা ট্যাগ ব্যবহার করতে পারি, যে এই লাইনের পরে মাঝখানে তুমি দুই লাইন ব্রেক দিবা, ফাঁকা দিবা, তখন ব্রেকস ব্যবহার করতে হয়। ওটা একটা সেলফ ক্লোজিং ট্যাগ, এই জন্য পরে আসতেছি। বি এর পরে কি করবি? আচ্ছা, একটা সেকেন্ড তো হোল্ড করবেন। ওই সামনে মার্কটা আছে না, ওই জায়গায় মার্কটা ছোট, আচ্ছা জিনিস দইয়ের মার্কটা না, দইয়ের মার্কটা যে ইটা শুধু ফাঁকা, ওইটা পাওয়া যায় কিনা, যদি পাওয়া যায় ওইটা কিনে নিবি, আর 5-10 টাকার তুষকার পাশ কিনে দিস, না পারলে দাঁড়া লাগবে না, ওই যে ওদিকে পাওয়া যায়। ছোট একটা মাছ আছে, আগুন গরম দিয়ে এই জায়গায় আসলে যে কোনো জায়গায় পাওয়া যেতে পারে। আচ্ছা, একটু খেয়াল করি। তো আমরা এখন আরেকটা কোড শিখি যেটা আমাদের নেসেসারি, সেটা হলো হচ্ছে আপনাদের আই ইটালিক। আমি কোনো লেখাকে যদি চাই আমি কি করব, একটু কাট করব, তাহলে আমি বি এর জায়গায় ব্যবহার করব আই। এই যে আই, আই একটা টেক্সট, এটা বোল্ড না দিয়ে দিলাম ইটালিক টেক্সট, সেভ দিলাম। এবার আমি এটাকে রিলোড করি। দেখেন এই লেখাটা একটু জুম করলে হয়তো ভালো দেখতে পারবেন। এই দেখেন লেখাটা একটু কাত হয়েছে, লেখাটা একটু কাত হয়ে গেছে। তার মানে কি হয়েছে, লেখাটা কোথাও যদি আমাকে একটু কাট করতে হয়, তাহলে আমাকে জাস্ট আই ট্যাগটা ব্যবহার করতে হবে। ভেরি সিম্পল, ভেরি সহজে করা সম্ভব। আচ্ছা, কোন একটা জায়গায় আমি কোন লেখাকে চাচ্ছি যে সেই লেখাটা একটু কাটা আসবে, কাটা। যেমন আমরা দারাজ.com এ ঢুকলেই দেখতে পারি যে প্রাইসটা কাটা। এই দেখেন 5279 কাটা, লেখা 2399। এই কাটার ইফেক্টটাও কিন্তু ওরা এই আমি এখন স্ট্রাকচার যা বলতেছি সেটা দিয়ে ওরা এই টোটাল ওয়েবসাইটটা ডিজাইন করা হয়েছে এইসবের মাধ্যমে। আপনারা এগুলো যদি বুঝেন, এরপর কোডে আপনারা দেখবেন অনেক পরিচিত জিনিস লাগতেছে। যেমন প্রথম শুরুতে যখন ক্লাস হয়েছে তখন এটা কোডই মনে হয়েছে, কিন্তু এখন দেখেন আমরা জানি যে হেড মানে কি, এইচটিএমএল দিয়ে কি দিয়ে শুরু হয়, আমরা বডি জিনিসটা জানি। তো এখানে অনেক কিছু আছে যেগুলো আমরা আগে জানবো না, কিন্তু করতে করতে দেখা যাবে যে সবকিছু আমরা আমাদের নলেজে আছে বা এটা আমরা বুঝতেছি, সেটা আমরা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো এইবার আমরা একটা লেখা লিখবো, সেটা নাম ধরেন লিখলাম, এটার কোডটা হচ্ছে ডিইএল, ডেল বা ডিলেটেড টেক্সট বলে এটাকে। আমি ডেল দিলাম, শুরু করলাম এবং এটাকে শেষ করলাম। এটার ভিতর লিখলাম 2056 মানে 2056 টাকা। এবার আমি এটাকে যদি রিলোড দেই, খেয়াল করে দেখবেন ওই লেখাটা কাটা আসছে।
তার মানে এই সেম কোডটা ব্যবহার করে daraz.com এই লেখাটাকে কেটে দিছে। তাহলে লেখাটা লেখার জন্য হয়তো বা প্যারাগ্রাফ বা অন্য কোনো কিছু ব্যবহার করছে, কাটার জন্য আবার ডেল ব্যবহার করছে। তার মানে এই টেকগুলো এক একটা ব্যবহার করেই কিন্তু আমরা অ্যাপ্লাই করতেছি। এখন একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা জিনিস একটু খেয়াল করি, সেটা হলো আমি কি এটা পারবো যে আমি অনেকগুলো টেককে একটা লেখার উপর অ্যাপ্লাই করব? এটা কি পসিবল? হ্যাঁ পসিবল। যেমন আমি চাচ্ছি আমি একটা লেখা লিখবো, সেই লেখাটা H1 এর মতো বড় হবে, ডিলেটেড টেক্সট হবে, আবার ইটালিক হবে, তিনটা জিনিসই একটা লেখার উপর হবে। এটা কিভাবে পসিবল? এটার জন্য আমাদের করতে হবে নেস্টেড ট্যাগ। একটা ট্যাগের ভিতরে আরেকটা ট্যাগ ঢুকানো যায়, একটা ট্যাগের ভিতর আরেকটা ট্যাগ ঢুকানো যায়, সরলের অঙ্ক যেটা দেখাইছিলাম ওই রকম ভাবে। তা আমি লিখলাম বাংলাদেশ, নর্মাল লেখা। এখন এটা কিন্তু কোনো রকম ট্যাগ ছাড়াই আছে, মানে কোনো ট্যাগ ছাড়াও কিন্তু শো হয় যে বাংলাদেশ শো হয়েছে। তা আমি এটাকে বড় করতে চাই, এটাকে একটু বড় করে শো করতে চাই, তাহলে কোন ট্যাগ ব্যবহার করব? এনি সাজেশন, এনি সাজেশন? লেখাটাকে বড় করে শো করতে চাই। H1, H2, H3, H1 H3, কিন্তু সবচেয়ে বড় কোনটা? S1 H1। H4, আচ্ছা আমাকে বলেন তাহলে, আমি আমার কমান্ড দেন, আমি এখানে কি লিখবো বলেন, আপনি যা বলবেন সেটা লিখবো, আমাকে বলেন কি লিখবো এখন বলেন। স্যার H1 এর যে ইয়েটা কমান্ডটা, ওই কমান্ডটা লিখতে হবে, আমাকে বলেন, লিখলে ওটা সবচেয়ে বড় হয়ে যাবে। আমাকে বলেন। আমি less than H1, greater than, তারপরে হচ্ছে লেখাটা, লেখাটা লিখলাম, হ্যাঁ, তারপরে লেখার পরে এবার লেখার শেষে আবার লেস দেন স্ল্যাশ গ্রেটার দেন। গ্রেটার দেন হয়েছে? জি, না না ও ভাইয়া H1 আছে, H1 মাঝখানে আসবে। H1 আছে স্ল্যাশের পরে। আচ্ছা এইখানে স্ল্যাশের পরে H1 আছে, রাইট। এবার ধরতে হবে, এই যে এবার কিন্তু শেষ হয়েছে, শুরু হয়েছে, শেষ হয়েছে, কারণ কোড তো দেখাই দিচ্ছে আমাকে। এবং এই যখন এই কোডগুলো দেখাও, ওরা সাথে সাজেশন দিবে যে আপনি এটা ভুল করছেন, আপনি কারেক্ট করেন, ওরা বলেই দিবে। তো যাক, এবার সেভ করলাম, আমি এটাকে রিলোড দিলাম। হ্যাঁ বাংলাদেশ লেখাটা আসছে এবং বড় করে আসছে। এখন এটাকে আরো কি কি চাই? আমি চাই এটাকে ইটালিকও করতে চাই। তো এখন যেটা করতে হবে, শুরু এবং শেষের ভিতরে অথবা বাইরে আই অ্যাড করতে হবে। এবার বাংলাদেশের ভিতরে আবার আমি আরেকটা ট্যাগ লিখলাম আই, বাংলাদেশের শেষে এসে আবারও আমি লিখলাম আই, মানে ক্লোজিং। তো দেখেন H1 একটা ট্যাগ, তার ভিতরে ইটালিক, তার ভিতরে বাংলাদেশ, এই সব কিছুর দুটো ট্যাগের ভিতরে হইলো বাংলাদেশ, বাংলাদেশ হলো কন্টেন্ট। তো এই দুটোর অ্যাপ্লাই হবে বাংলাদেশের উপরে। তার মানে এখন বাংলাদেশ হেডার 1ও অ্যাপ্লাই হবে, ইটালিকও অ্যাপ্লাই হবে। এবার সেভ দিয়ে রিলোড করি, দেখেন বাংলাদেশ কাতও হয়েছে, আবার বোল্ডও হয়েছে। আবার যদি আমি এটাকে চাই ডিলেট টেক্সট দিব, এই ডিলেটটা এটা ভিতরে দেওয়া যায়, বাইরে দেওয়া যায়, এটা কোনো ব্যাপার না। কিছু পজিশনে ভিতর বাইরে একটা ব্যাপার থাকে, কিন্তু নরমালি এটা কোনো ফ্যাক্ট না। এবার ডিলেট টেক্সটটা ধরেন আমি এখানেও দিতে পারি, শুরুতেও দিতে পারি, মাঝখানেও দিতে পারি, ভিতরেও দিতে পারি, সমস্যা নেই। তো আমি বাইরেই দিলাম। এবার দেখেন ডিলেট বা ডিলেট টেক্সট ডিল নামে যে ট্যাগটা, সেই ট্যাগের ভিতরে H1, তার ভিতরে আই, তার ভিতরে বাংলাদেশ। তার মানে এই তিনটা জিনিস অ্যাপ্লাই হবে বাংলাদেশের উপরে। এইবার সেভ দিলাম, এবার আমি রিলোড দিলাম, দেখেন ডিলেটেডও হয়েছে, H1 এর মতো বড় হয়েছে, আবার এটা ইটালিকও হয়েছে। এবার কি আপনারা বুঝছেন কিভাবে নেস্টেড একটা ট্যাগের ভিতর আরেকটা ট্যাগ ব্যবহার করতে হয়? বুঝছেন সবাই? জি স্যার আচ্ছা, বুঝছি। 1 প্লাস জি 1, বুঝছি। 1 প্লাস 1 ফার্স্ট ব্র্যাকেট, আবার সেটা আবার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ঢুকাইলাম, সরলের অঙ্ক আমার মনে হয় সবাই বুঝবেন। এটার আবার থার্ড ব্র্যাকেটের ভিতরে ঢুকাইলাম। এখন যদি বলি আপনাকে, বলেন তো এই 1 প্লাস 1 বা 1 প্লাস 1 বাদ দেন, এর ভিতরে লিখলাম 100। আমি যদি কোশ্চেন করি 100 কোন ব্র্যাকেটের ভিতরে আছে, তাহলে আপনারা বলবেন ফার্স্ট ব্র্যাকেটের ভিতরেও আছে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আছে, থার্ড ব্র্যাকেটের ভিতরেও আছে। একদম সরলের অঙ্কর মতো। ক্লিয়ার না? এটা পরিষ্কার না? একদম সিম্পল না? বলেন। জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম? আমরা মোটামুটি কয়েকটা কমন ট্যাগ ব্যবহার করা শিখলাম। তো এইবার আবার আমরা আর একটা জিনিস শিখবো, যেটার নাম হলো লিস্ট। সরাসরি একটা লিস্ট শো করার জন্য HTML এর ভিতরে ট্যাগস আছে, যেটাকে বলা হয় অর্ডার লিস্ট বা আনঅর্ডার লিস্ট। এটা লিস্ট শো করার জন্যই ব্যবহার করা হয়। তো এটার জন্য ট্যাগ লিখতে হয়। শুরুতে লিখলাম OL, OL মানে হলো ওতে অর্ডার, এলে হলো লিস্ট।
অথবা ইউএল এটাও লেখা যায়। যদি ওয়েল লিখি তার মানে হলো অর্ডার লিস্ট, যদি ইউএল লিখি তার মানে হলো আনঅর্ডার লিস্ট। এটা মনে রাখেন। আমার মনে হয় আপনারা ক্লাসের পাশাপাশি অবশ্যই একটা ডায়েরি সামনে রাখবেন, কন্টেন্টগুলোর সাথে সাথে অন্তত লেখার চেষ্টা করবেন, আর কোড এডিটর নোটপ্যাড দিয়ে নিজেরাই ট্রাই করার চেষ্টা করবেন। যদিও আমি ক্লাস শেষে রেকর্ডিংটা দিয়ে দিব, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, ইটস ওয়েব ডিজাইন কোর্স, এটা অবশ্যই ক্লাসে স্যারের কাছ থেকে বুঝে নেওয়াটা বেটার। তো আপনারা রিয়েল টাইম প্র্যাকটিস যদি করেন তাহলে বেটার হয়, সুন্দর করে আপনারা কোর্সটা বুঝে নিতে পারবেন। ঠিক আছে, আমি যদিও আজকে উপস্থিতি কম দেখতে পাচ্ছি, অনেক কম উপস্থিতি, তবে আমার কাছে মনে হয় যে আপনারা এটা বুঝে শুনে ক্লাস করলেও অনেক ভালো একটা আউটপুট বের করা পসিবল। যাই হোক, আমি ওয়েল লিখলাম, ওয়েলের ভিতরে শুরু করলাম, ইউএল লিখলাম, আনঅর্ডার লিস্ট, আবার ইউএল। কোডে কোনো ভুল আছে? হ্যাঁ আছে, আছে স্ল্যাশ হবে লাস্টে ইয়াতে ক্লোজিং এ। ওকে, আমি এটা স্ল্যাশ দিয়ে দিলাম, এই দেখেন এবার এটা ওকে আছে। একে আমি ইউএল দ্বারা বুঝাইলাম যে এখানে একটা আনঅর্ডার লিস্ট হবে। ইউ মানে আনঅর্ডার, এল মানে লিস্ট। এর ভিতরে লিস্ট, যেহেতু লিস্ট মানে তাহলে তালিকা, তালিকা তো একটাই হয় না, পাঁচটাই হয়। তা আমি এখানে আবার এই ইউএল এর ভিতর আবার আরেকটা নতুন ট্যাগ লিখতেছি, যেটার নাম হলো লি। লি মানে হলো লিস্ট। এই লিস্টের ভিতর নাম দিলাম লিস্ট আইটেম 1। এবার এটাকেও ক্লোজিং করতে হবে অবশ্যই লি দ্বারা, এই লি দ্বারা ক্লোজ করলাম। তার মানে হলো ইউএল বুঝাইছি আনঅর্ডার লিস্ট, তার ভিতর 1 নম্বর লিস্ট হলো এইটা। এইবার সেম জিনিসটাকে আমি আরো কয়েকটা কপি করলাম, যত খুশি করতে পারি, ওকে সমস্যা নাই। তো এটা নাম দিলাম 2, এটার নাম দিলাম 3, এটার নাম দিলাম 4, এটার নাম দিলাম 5। তো বুঝাইলাম আনঅর্ডার লিস্ট, তার ভিতর লিস্টের ভিতর 1 2 3 4 5টা লিস্ট আছে। এইবার সেভ দেই, কন্ট্রোল এস, দেন আমি এটাকে রিলোড দেই। দেখেন এই যে আমি সুন্দর করে একটা লিস্ট পেয়ে গেছি। তার মানে হলো যখন আমাকে কোথাও লিস্ট শো করার দরকার পড়বে তখন আমি এই কোডটুকু ব্যবহার করব, ইউএল তার ভিতরে লিস্ট। এখানে লিস্টে 5টার জায়গায় যদি 10টা 50টাও হইতো, ইটস ওকে, কোনো প্রবলেম নাই। এবং এটার ব্যবহার কোথায়, আমরা যখন কোনো ওয়েবসাইটের ভিতর ঢুকি একদম নিচে এসে দেখবেন এরকম ভাবে একটা লিস্ট করা থাকে, প্রাইভেসি পলিসি, টার্মস এন্ড কন্ডিশন, এরকম একটা লিস্ট অর্ডার থাকে। সবাই ইউএল দিয়ে করবে এমনটা না, এটা স্প্যান দিয়ে করে, অনেকে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে করে, বিভিন্ন ভাবে করে। অনেক সময় আমরা দেখি এখানে ঢোকার পরে একটা মেনু থাকে, এই যে একটা লিস্ট আমরা দেখতে পাচ্ছি, এই যে একটা লিস্ট আমরা দেখতে পাচ্ছি। বিক্রয়.com ঢুকলে আমরা দেখতে পারবো, অল অ্যাডস এর ভিতর যদি যাই তাহলে আমরা এখানে দেখতে পারবো বাম সাইডে এইটা একটা লিস্ট। যদি এটা অন্যভাবে ডিজাইন করা, অনেক সময় এটা ইউএল দিয়ে করা নাও হতে পারে, এই যে ওরা স্প্যান দিয়ে করছে, এটা দিয়ে করে নাই। তো নিচে অনেক সময় দেখা যায় এই যে লিস্ট থাকে, এখানে লিস্ট থাকে। তো এইটার জন্য আমাদের প্রয়োজনের খাতিরে আমরা ব্যবহার করতে পারি, আমরা এলিমেন্টস গুলো শিখি, ট্যাগ গুলো আগে শিখি, দেন আমরা এগুলোকে আরো সুন্দরভাবে কিভাবে এক্সপ্লোর করা যায় সেটা আমরা শিখবো ইনশাল্লাহ সামনে। তো ইউএল এর পরে আরো একটা লিস্ট, আমি এটাকে কপি করি, কন্ট্রোল সি, নিচে এসে কন্ট্রোল ভি, আমি ইউএল এর জায়গায় দিলাম ওএল। ওএল মানে কি, অর্ডার লিস্ট। অর্ডার আর আনঅর্ডার লিস্টের মধ্যে পার্থক্য কি, তা আমি এখানে লিস্ট, আমি এখানে লিখে দিলাম, সেভ দিই আগে, সেভ দিয়ে একটা রিলোড দেই। দেখেন পার্থক্যটা কোথায়, এইটা হল ইউএল শুরু হয়েছে শেষ হয়েছে, তার ভিতর লিস্ট ছিল। এইটাও ওয়েল দিয়ে শুরু, ওয়েল দিয়ে শেষ, সরি এটা ইউএল এটা ওয়েল, এবং একই লিস্ট, কিন্তু এখানে ডট আসছে এবং এখানে আসছে 1 2 3 4। আমি কিন্তু এখানে কোথাও 1 2 3 4 এই লিস্টে বলে দেই নাই, আমি এখানে বলছি, কিন্তু এখানে কোথাও বলে দিই না যে 1 2 3 4 5, বা এটা বাদ দিয়ে দিলাম, এগুলো 1 2 3 দরকার নেই। ধরেন লিস্ট আইটেম লিখছি, এবার কন্ট্রোল সেভ দিলাম, কন্ট্রোল এস, রিলোড দিলাম। দেখেন এই 1 2 3 কিন্তু চলে আসছে। এই 1 2 3 আপনি দেন নাই, কিন্তু ও বসায় দিছে। ব্রাউজার ওএল দেওয়ার কারণে বুঝছে এটা অর্ডার হবে, অর্ডার লিস্ট হবে, সেই জন্য ও এটাকে ওএল বসায় দিছে। এরকম ভাবে আরো অনেকগুলো জিনিস আমরা একটার পর একটা লিস্ট আকারে প্রয়োজন মাফিক শো করায় দিতে পারবো। এনি কোয়েশ্চেন বলেন? নেই স্যার। কোনো প্রশ্ন নেই। কোনো কোয়েশ্চেন নাই, ওকে। এটা আপনারা একটু বলে দিবেন, এটা এটা ক্লিয়ার করে দিবেন। আচ্ছা, আমরা এখানে অ্যাট্রিবিউট এখনো শিখি নাই, এখানে অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউটটা আমরা একটু পরে শিখি, কারণ এটা একদিনে অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়। তো আমি তারপর একটু করে দেখাই।
যদি আমরা অ্যাট্রিবিউট শিখি, অ্যাট্রিবিউট দিয়ে এটাকে 1 2 3 এর জায়গায় এবিসিডিও করা সম্ভব, আমরা রোমান সংখ্যাও করতে পারি, আর অনেক কিছুই করা যেতে পারে। এটা টাইপ, এটাকে অ্যাট্রিবিউট বলে, এটা আমি একটু পরে বলতেছি। আচ্ছা এখনই লাগবে, কারণ অ্যাট্রিবিউটটা না হলে আমরা তো অ্যাঙ্কর ট্যাগ করতে পারবো না। আচ্ছা কি কি শিখলাম আমরা এখন পর্যন্ত? আমরা প্রথমে শিখলাম 6টা ট্যাগ H1 থেকে H6 পর্যন্ত। তারপর শিখলাম প্যারাগ্রাফ ট্যাগ, কোনো লেখা লেখার জন্য, মানে একাধিক প্যারাগ্রাফ বা লাইন লেখার জন্য প্যারাগ্রাফ, লেখা মোটা করার জন্য স্ট্রং বা বোল্ড বা আই ব্যবহার করে। আর অনেক ট্যাগ আছে যেগুলো বেসিক, আমরা শিখবো আস্তে আস্তে এগুলো। তারপর লেখাকে কাটার জন্য ডেল ট্যাগস। তারপরে একাধিক ট্যাগসকে একটা কন্টেন্টের উপর অ্যাপ্লাই করা শিখলাম। তারপর শিখলাম ইভেল আনঅর্ডার লিস্ট। তারপর শিখলাম ওয়েল অর্ডার লিস্ট, যেটা আমাদের খুবই প্রয়োজনীয় একটা জিনিস। এইবার আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখবো, সেটা নাম হলো অ্যাঙ্কর ট্যাগ। এটা যদি বুঝেন তাহলে অনেক কিছু, এটা লাগবে 100%, এটা আমাদের প্রয়োজন হবেই হবে। তো অ্যাঙ্কর ট্যাগসটা আসলে কি, অ্যাঙ্কর ট্যাগস জিনিসটা কি? দেখেন আমরা যখন কোনো ওয়েবসাইটে যাই তখন যেটা দেখা সেটা তো দেখলাম, কিন্তু একটা ওয়েবসাইটে একটা তো পেজ থাকে না, থাকে তো অনেক, অসংখ্য পেজ থাকে। ছিলাম বিক্রয়.com, এবার আমি ঢুকবো অ্যাবাউট পেজে, বা ছিলাম ভাড়াবাজার.com, এখান থেকে ঢুকবো অল অ্যাডস, বা আমি লগ ইনে ক্লিক করবো। এখন ক্লিক করলে আর একটা পেজ ওপেন হচ্ছে, এখানে ক্লিক করলে আর একটা পেজ ওপেন হচ্ছে, তার মানে অনেকগুলো পেজ আছে। তো এই একটা পেজ থেকে আর একটা পেজে লিঙ্ক হয় কিভাবে, সেটাই হলো অ্যাঙ্কর। তারপরে একাধিক ছবি আমরা দেখতেছি, এই ছবিগুলো আসে কিভাবে? ইমেজ ট্যাগের মাধ্যমে। তো আগে আমরা ইমেজ দেওয়াটা শিখি, ছবিটা দেওয়া শিখি, তারপর আমরা অ্যাঙ্কর। এই দুটো ঠিক আজকে ইম্পর্টেন্ট। যদি এইটুকু আজকের লেসন আপনারা বুঝেন তো আমাদের সিএসএস বা অন্যান্য জিনিসগুলো করা কঠিন মনে হবে না, একদম ইজি মনে হবে। তো আমি সব মিনিমাইজ করে দিলাম। আমি যেখানে দরকার, মানে যেখানে আমি হোম পেজ যে ফাইলটা করেছিলাম সেখানেই আমার একটা ছবি দরকার। আপনারা মনে রাখবেন, এটা আমি এখন ডেস্কটপে র্যান্ডমলি করছি, এভাবে করা উচিত না, এরকম ফোল্ডার ওয়াইজ করা উচিত। দেখেন প্রত্যেকটা ফোল্ডার আলাদা আলাদা করা আছে, যে প্রজেক্টের ভিতর এই ফাইলটা, এই প্রজেক্টের ভিতর এই ফাইল, এইভাবে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা করা আছে। তা আমাদের একটা ফোল্ডার করে তার ভিতরে এটা করা উচিত। আমি পরীক্ষামূলকভাবে এখানে করলাম, আপনারা একটা প্রজেক্টের নাম দিবেন, সেই ফোল্ডারের ভিতরেই কাজগুলো করবেন। তো আমার যেখানে ওয়েবসাইটের ফাইলটা আছে সেখানেই সেম ডিরেক্টরিতে একটা ছবি দরকার। তো আমি অনলাইন থেকে একটা ছবি নিয়ে আসি, ধরেন যে কোনো ছবি হলে চলবে, ইটস ওকে, সমস্যা নেই। আমি একটা ছবি এখানে পেস্ট করলাম, এই ছবিটা এই যে আসছে, এই দেখেন একই ফোল্ডারের ভিতরে রাখবো, পরে এটাকে যদি কোনো ফোল্ডারের ভিতরে ঢুকাই দিই তাতে সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা এখনই করে ফেলি তাহলে ভালো হয়, কিন্তু সেক্ষেত্রে আবার হবে কি, এটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা থাক, পরে করি, এটা আপনার পরে করি। তো এটা ফাইল, ছবিটার নাম কি, 16.jpg, ধরেন আমি এটা নাম দিলাম keyboard.jpg। ফাইলের এক্সটেনশন শো করাইতে হবে, এটা কিন্তু এক্সটেনশন শো না করলে ছবিটা আসবে না, কারণ আপনারা অনেক সময় বুঝবেন না এটা জেপিজি না পিএনজি, ফাইলে তো বোঝা যায় না। তো আপনাদের এক্সটেনশনটা অবশ্যই শো করাইতে হবে। এইবার এই ছবিটা আমাদের এই ওয়েবসাইটে আমরা এখন শো করাইতে চাই, যে আমাদের যে ওয়েবসাইটটা না, এখানে আমরা ওই ছবিটাকে শো করাবো। এই বিক্রয়.com এ যে ছবিগুলো আছে সেম একই পদ্ধতি, এখন যেটা দেখাবো সেটা দিয়ে শো করানো হয়েছে, কিন্তু এই ছবিটা ওদের ওই ফোল্ডারের ভিতরে আছে, এই ছবিটা অবশ্যই ওদের ওই ফোল্ডারে আছে। তো আমরা সেরকম একটা ছবি নিয়ে আসছি অলরেডি keyboard.jpg নাম দিয়ে। এবার কোডটা লিখে শুধুমাত্র ওয়েবসাইটটাকে, ওই ছবিটাকে এখানে শো করা দিলে হয়ে যাবে। তো এখন পর্যন্ত আমি যে স্ট্রাকচার বললাম তাতে ট্যাগটার নাম হলো img, এটা হলো ট্যাগ। এই ট্যাগটা আমাদের এই স্ট্রাকচারে লিখতে হবে। আচ্ছা আমাকে সাজেশন দেন, আপনারা আবারও বলেন, আপনাদের মতো করে আমি img ট্যাগটা লিখতে চাই, বলেন কি লিখবো? কোনো কমেন্টস নাই? img ট্যাগটা আমি লিখতে চাই, img তে নাম বললাম, কারণ আমি বললাম যে ইউএল, ওই ইউএল বলার পরে বললাম সেম একই রকম ভাবে আপনারা ওএলও লিখতে পারবেন, তাহলে বুঝবেন। লেস দেন আগে প্রথমে লিখবো লেস দেন সাইন, লেস দেন, দেন img, img, দেন গ্রেটার দেন সাইন,
তারপরে আবার মানে এন্ড পয়েন্টটা লিখবো, হ্যাঁ স্ল্যাশ আইএমজি, দেন আবার হচ্ছে গ্রেটার দেন। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাডাম কোঅপারেট করার জন্য। বাকিরা সবাইকে এভাবে কোঅপারেট করতে হবে। দেখেন, এখন পর্যন্ত আমরা যা শিখলাম তাতে এই ইমেজ ট্যাগটা এইভাবে লেখা উচিত, কিন্তু এই ইমেজের ক্ষেত্রে ব্যতিক্রম আছে। কিছু ট্যাগ আছে যে ট্যাগগুলোকে বলা হয় সেলফ ক্লোজিং ট্যাগ। এই সেলফ ক্লোজিং ট্যাগগুলোকে এইভাবে আলাদা ব্যাক স্ল্যাশ দিয়ে ক্লোজ করার প্রয়োজন হয় না। আবারও বলতেছি, কিছু ট্যাগ আছে, যেমন এগুলো তো বলেই দিলাম, এগুলো শুরু শেষ করতে হবে, কিন্তু কিছু ট্যাগ আছে যে ট্যাগগুলোকে আলাদা করে ক্লোজিং করে দিতে হয় না, মানে শেষের অংশটা লাগবে না, শুরুর অংশটাই শেষ। তবে শুরুর অংশের শেষে শেষে ওই যে যে গ্রেটার দেন দিলাম ওইটার আগে আপনি একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দিবেন, মানে স্ল্যাশ দিয়ে দিবেন। তাহলে এই এই ধরনের ট্যাগকে বলা হয় সেলফ ক্লোজিং ট্যাগ। এটা যদি আপনি না দেন তাহলেও কারেক্ট, সমস্যা নেই, কিন্তু এটা দিলে নোটপ্যাড মানে এই নোটপ্যাডে কাজ করলে সুন্দরভাবে বোঝা যায়। এই জন্য আমার মত হলে দেওয়াটাই বেটার। তো এটাই আমার কিন্তু ক্লোজিং করার কোনো প্রয়োজন পড়ে নাই, প্রয়োজন মানে কোনো কিছু করার প্রয়োজন পড়ে নাই। এবার কি বুঝছেন হোয়াট ইজ সেলফ ক্লোজিং ট্যাগ, কিভাবে সেলফ ক্লোজিং ট্যাগ মানে ট্যাগগুলোকে ক্লোজ করতে হয়? বুঝছেন এবার? সবাই বুঝতেছেন তো? জি ভাইয়া। ওকে, ভাইয়া আমাকে আবার একটু বুঝাই দেন না। আচ্ছা, আমাদের নরমালি একটা ট্যাগ শুরু হয় এইভাবে গ্রেটার দেন, তারপরে হচ্ছে ট্যাগের নামটা হয়, তারপর আবার লেস দেন, ট্যাগের নাম গ্রেটার দেন, তারপরে আবারও লেস দেন হয়, একটা স্ল্যাশ হয়, তারপরে ট্যাগের নাম হয়। এইরকম ভাবে আমরা নরমালি ট্যাগটাকে ব্যবহার করি, যেটা এখানেও করছি, এখানেও করছি, লিতেও করেছি। কিন্তু ইমেজ ট্যাগটা এই শেষের অংশটা প্রয়োজন নাই, যেহেতু এটা সেলফ ক্লোজিং ট্যাগ। সেলফ ক্লোজিং আরো অনেক ট্যাগ আছে যে ট্যাগগুলোকে আলাদাভাবে শুরু বা শেষ করতে হয় না, শুরুটাই শেষ, খালি এটাকে স্ল্যাশের আগে মানে গ্রেটার দেনের আগে একটা স্ল্যাশ দিয়ে দিতে হয়, তাহলে এনাফ। তাহলে এই ট্যাগগুলো হলো সেলফ ক্লোজিং ট্যাগ। আশা করি ক্লিয়ার হয়েছে। এইবার আমরা এখন যেটা শিখবো ট্যাগ, ট্যাগের ট্যাগটাকে অ্যাট্রিবিউট ব্যবহার করা। অ্যাট্রিবিউট, হোয়াট ইজ অ্যাট্রিবিউট? আপনারা লিখে ফেলেন, এটা একবার দুইবার প্র্যাকটিস করলে দেখবেন দুধ ভাত, এগুলো কোনো ব্যাপারই না। আপনারা বললাম না এই বিটপে.কম ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটটা, এটা এটা কিন্তু এই ভাড়াবাজার.কম আমার নিজের প্রজেক্ট, আমি নিজে ডেভেলপ করছি, ফুল ওয়েবসাইটটা আমার নিজের ডেভেলপ করা। যেহেতু আপনারা সরাসরি আমার ডিজাইন ডেভেলপমেন্টের স্টুডেন্ট, তো আমি আপনাদের আমার পার্সোনাল অনেক প্রজেক্ট, রিয়েল টাইম প্রজেক্ট করছি বা করা হয়েছে বা করবো, এগুলো নিয়ে আপনাদের পাবলিকলি দেখাই দেবো, সমস্যা নেই। আর আরো ডিটেলস অনেক কিছু দেখাবো, কোনো প্রবলেম নেই। তো দেখেন, আমরা অ্যাট্রিবিউটটা শিখি। অ্যাট্রিবিউটের বাংলা অর্থ হলো বিশেষায়িত করা, বিশেষায়িত করা। আমি একটা এক্সাম্পল দেই, বুঝতে পারবেন। আমি কি করলাম, আমি একটা জামা পরলাম, তো জামা যে পরছি সেটা অলরেডি আমার পরা আছে, জামাটা জামাটা অলরেডি পরা আছে, সেই জামাটায় একটা পকেট লাগাইলাম, তাহলে বিশেষায়িত হইল। আমি জামাটা পরলাম, জামাটার কালারটা নীল কালার চুজ করলাম, এটা হলো বিশেষায়িত করা। আমি একটা কি করছি, একটা কোট পরছি, ইটস ওকে, কোট আমার পরাই আছে, এই কোটে একটা পিন লাগাইলাম, তাহলে এটা হলো বিশেষায়িত করা। তো আমরা অলরেডি দেখেছি যে ওয়েল দিয়ে আমরা একটা কি করতে পারতেছি, একটা অর্ডার লিস্ট তৈরি করতে পারতেছি, যেটা ফিজিক্যালি এই যে ভিজুয়ালি সামনে দেখাই আছে, এই যে দেখেন 1 2 3 4 5। তো এটা তো ওকে, ডান, ফাইন। কিন্তু আমি 1 2 3 চাচ্ছি না, আমি চাচ্ছি ABCD। তখন এটাকে অ্যাট্রিবিউট দিতে হয়। মনে রাখবেন, অ্যাট্রিবিউট সবসময় 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 এই ওয়েল প্রথম যে ট্যাগ এবং গ্রেটার দেন এর মাঝখানে লিখতে হয়। আবারও বলতেছি, এই যে ফার্স্টে তো আমরা লেস দেন দিলাম, তারপর ট্যাগের নাম লিখলাম, ওয়েল বা যে কোনো কিছু হতে পারে, ইউএলও হইতে পারে, ডেল হইতে পারে, ইসন হইতে পারে, ইটস ওকে, হোয়াট এভার, যা কিছু হইতে পারে। এই নামের পরে এবং গ্রেটার দেন এর মাঝখানে এইখানে অ্যাট্রিবিউট গুলো হয়, আগে হোক পরে হোক সমস্যা নাই, কিন্তু এর এর এইখানে হবে, এখানে একটা স্পেস দিয়ে, এটা এখানে একটা স্পেস দিয়ে, এই মাঝ বরাবর হলো অ্যাট্রিবিউট গুলো লিখতে হয়, বিশেষায়িত করতে হয়। তা আমি এখানে একটা অ্যাট্রিবিউট লিখলাম, ওকে বুঝাই দিলাম যে ওয়েল তো ইটস ওকে, ডান, কিন্তু 1 2 3 এর জায়গায় আমি চাচ্ছি যে এখানে ABCD হবে। তো আমি এখানে লিখলাম TYPE। দেখেন এটা কিন্তু লাল কালার দিয়ে আসছে, ভিন্ন কালারে আসে। যদি অ্যাট্রিবিউট হয়, অ্যাট্রিবিউট এভাবে ডাইরেক্টলি লিখতে হয়, তারপর একটা সমান সমান দিতে হয়, তারপর ডবল কোটেশন মার্ক দিতে হয়। তার মানে বুঝাচ্ছি ওয়েল ইটস ওকে, কিন্তু ওয়েলের ভিতর টাইপ হচ্ছে আবার এটা এ, মানে এ টাইপের ABCD হবে।
এটা মুখস্থ জিনিস, এটা কিন্তু আপনার নিজের থেকে করার কিছু নাই যে স্যার আমি এখানে বি দিতে পারবো কিনা, না এটা ফিক্স যে ওএল এর জায়গায় আমি স্যার আমি ডিএল দিতে পারবো কিনা, না আপনি দিতে পারবেন না। H1 H6 দিলাম, H7 দিতে পারবো কিনা, না আপনি পারবেন না, এগুলো কমন ট্যাক্স। এটা একটা ওয়েবসাইট দেখাবো W3, সেখানে এগুলো সব ওপেনলি পাওয়া যায়, আপনি সব নিজে নিজে ওখান থেকে প্র্যাকটিসও করতে পারবেন, সমস্যা নেই। সব ট্যাগ একটা পেজেই দেওয়া আছে, কোনো ব্যাপার না। তো টাইপ দিয়ে এ যখন দিলাম, সেভ যখন দিলাম, ও বিশেষায়িত হয়ে গেছে, এখন হয়ে গেছে ABCDE। এখন যদি নতুন আর একটা বাড়াই তখন সেটা হয়ে যাবে ইর পরে এফ, এই যে হয়ে গেছে। এইভাবে ABCD জেড পর্যন্ত কন্টিনিউ হবে। যদি এখানে এ না দিয়ে ছোট হাতের একটা এ দেই, সেভ দেই, রিলোড দেই, ছোট হাতের ABCD হচ্ছে, তার মানে কি হচ্ছে, বিশেষায়িত হচ্ছে। তো এই ও এর পরে এত স্পেস দেওয়া লাগে না, একটা স্পেস হলেই চলে, একটা স্পেস হলে চলে, বোঝানোর ক্ষেত্রে আর কি স্পেসটা দিয়েছিলাম। আবারও বলি, অ্যাট্রিবিউটটা সবসময় ট্যাগের নামের পরে এবং গ্রেটার দেন এর মাঝখানে হয়, একটা স্পেস দিয়েই আপনি এটা লিখতে পারবেন, কোনো প্রবলেম নাই। আমরা স্টাইল লিখবো, অনেক অ্যাট্রিবিউট আমরা কিন্তু এখানে লিখবো, আমরা কিন্তু আস্তে আস্তে আরো ডিপ লেভেলের HTML CSS এ চলে যাব, কারণ আমাদের কিন্তু এর পরের ক্লাসেই সম্ভবত অ্যাডভান্স HTML এর আলোচনা আছে। তো এটা দিলাম, আবার সেখানে যদি আই দেই, আই সেভ দেই, সেভ দিয়ে রিলোড দেই, দেখেন রোমান সংখ্যা হয়ে গেছে, II, এটা রোমান সংখ্যা যেভাবে হয় না সেভাবে হয়ে গেছে। তার মানে শুধুমাত্র একটা টাইপ দিয়ে টোটাল জিনিসটার স্ট্রাকচার ঘুরে ফেলতে পারতেছি আমি, শুধুমাত্র অ্যাট্রিবিউট দেওয়ার কারণে। ওকে, তো অ্যাট্রিবিউটটা কি ক্লিয়ার সবাই? আমরা অ্যাট্রিবিউটটাকে বুঝতে পেরেছি, বলেন। জি স্যার, বুঝতে পেরেছি আমি। জি স্যার, বুঝতে পেরেছি। সবাই 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 মেসেজ দেন, সবাই মেসেজ দেন, স্যার আমি বুঝতে পারছি, সবার মেসেজ চাই। ক্লাস করতেছেন যারা যারা সবাই মেসেজ দেন, আমি চাই সবাই অ্যাক্টিভ থাকেন, সবাই অ্যাক্টিভলি আমাকে রিপ্লাই করেন। সবাই মেসেজ দেন, সবাই ইন টোটাল সবাইকে রিপ্লাই করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি মানবেন। কই এখনো তো সেই রিপ্লাই পাই নাই, না রিপ্লাই খুশি হচ্ছি না, আমি তো স্যাটিসফাইড হতে পারতেছি না। আমাকে স্যাটিসফাইড করতে হবে, আমাকে রিপ্লাই দিয়ে স্যাটিসফাইড করতে হবে। পর্যাপ্ত রিপ্লাই এখনো পাই নাই। ওকে, আচ্ছা, তো আমরা দেখলাম টাইপ প্রত্যেকটা ট্যাগের পরে নামের পরে এটা স্পেস দিয়ে আপনি লেখা শুরু করে দিতে পারবেন, ইটস ওকে, সমস্যা নেই। ট্যাগ নেম এগুলো সব হলো ওয়েল, ইউএল, ডেল, H1 এগুলো সব হলো ট্যাগ নেম। আচ্ছা এইবার আমরা আসি ইমেজে। ইমেজের ভিতর যেহেতু সেলফ ক্লোজিং, এটাকে আমাকে আলাদা করে দিতে হয় নাই। আমি কিন্তু আপনাদের কোশ্চেন করব হোয়াট ইজ সেলফ ক্লোজিং, আপনাদের বলতে হবে সেলফ ক্লোজিং মানে কি। আমি আপনাকে বলবো হেডার ট্যাগ কয়টা, আপনাকে বলতে হবে কি, আপনাকে বলতে হবে লিস্টের ভিতর কি কি অ্যাট্রিবিউট হতে পারে, এগুলো কিন্তু আমি আপনাদের কোশ্চেন করব। আপনারা মনে রাখতে হবে এটা কিন্তু একটা সার্টিফাইড কোর্স, সার্টিফাইড প্রোগ্রাম। আপনাদের কিন্তু সম্পূর্ণ সার্টিফিকেশন দেওয়া হবে, একটা এক্সাম হবে, ছোট একটা বেসিক HTML এর আপনাদের কিন্তু CSS এর কিন্তু এক্সামও হবে। এই সব কিছুর জন্য আপনারা প্রিপেয়ার্ড কিনা, বা আপনারা আসলে চাচ্ছেন কিনা যে না ভাই এমনি ক্লাস অ্যাড হওয়ার কাম অ্যাড হইলাম, ভালো লাগলে করলাম, না করলাম, ইটস ওকে, এটা অন্য ব্যাপার, যদি কারো ইন্টেনশন থাকে ইটস ওকে। কিন্তু কেউ যদি চান যে আমি রিয়েল টাইম প্রোগ্রামার হব, আমি ওয়েবসাইট ডিজাইন ডেভেলপার, তাহলে তার ব্যাপারটা ডিফারেন্স। আমি অলরেডি প্রোগ্রামিং করি এবং আমার এখানে ব্রাউজারে আপনারা দেখতেই পাচ্ছেন, এবং আমার কত যে প্রজেক্ট এখন এই মুহূর্তে রানিং আছে, কতগুলো কাজ করতেছি, এই যে আমি দেখেন এই যে আমি কাজ করতেছি, এগুলো আপনার সাথে আস্তে আস্তে শেয়ার করব, এগুলো দেখবেন আপনারা। এই যে কত কোড আমার লেখা হয়ে গেছে দেখছেন, এরকম যে কত লাইন কোড লিখছি সেটা ধারণার বাইরে, জীবনে কত লাইন কোড আমি লিখছি, বা একজন প্রোগ্রামার কত কোড লিখে, এটা আসলে ভালো লাগে আমার, সেই জন্য আমি করি। তো যাই হোক, এবার আমরা আসি ইমেজে। আমি বললাম ব্রাউজারকে এটা একটা ইমেজ, যেখানে তুমি একটা ছবি অ্যাড করো। আমি HTML ট্যাগের মাধ্যমে বুঝাইলাম যে তুমি এখানে একটা ছবি অ্যাড করো, কিন্তু আমি এটা বলে দেই নাই যে ছবিটা কোথায় আছে, এটা কিন্তু আমি বলে দেই নাই। তো আমি শুধু ছবি অ্যাড করব বললে তো আর হবে না, ছবিটা কোথায় আছে সেটা আমাকে বলতে হবে। তো এটার জন্য একটা ব্যবহার করা হয়, অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়, সেটা নাম হলো SRC। SRC মানে হলো সোর্স, যে এই ছবিটা অ্যাড হবে, ছবিটার সোর্স কোথায়, সোর্স সমান সমান দিয়ে একই রকম দুইটা কোটেশন মার্ক, ওই যেভাবে টাইপ সমান সমান এত, SRC সমান সমান এত, ভ্যালু আমরা ভ্যালু মানে অ্যাট্রিবিউটের ভ্যালু বলে দিছি,
এখানে যখন টাইপের ভ্যালু বলে দিচ্ছি আই, এখানে এসআরসি ভ্যালু বলে দেবো যেটা হওয়ার সেটা। তা আমাদের ডেস্কটপে যে ছবিটা আছে সেটার নাম কি, কিবোর্ড ডট জেপিজি। যদি এটা কোনো ফোল্ডারের ভিতর হইতো, যে ইমেজ ফোল্ডারের ভিতরে কিবোর্ড ডট জেপিজি, তাহলে এক ধরনের। আর যদি রুট ফোল্ডারে থাকে, ইন্ডেক্স যে ফোল্ডারের ভিতরে আছে, মানে ডেস্কটপও তো একটা ফোল্ডার, তার ভিতরেই আছে, তাহলে এক রকমের। তো আমি এখানে রিনেম ক্লিক করে এটাকে কপি করে নিই নামটা, এবার এসআরসির ভিতরে এটাকে বসিয়ে দিই যে কিবোর্ড ডট জেপিজি। তো আমার এখানে ফাইলটাকে আবার ওপেন করি, আমি এখানে ইমেজ বললাম, এসআরসি বললাম, কিবোর্ড বললাম, এবার সেভ করলাম, এটাকে রিলোড দিলাম, এই দেখেন আমার ছবিটা কিন্তু চলে আসছে। তো এসআরসির দ্বারা আমি বুঝাইলাম সোর্স, এই সোর্স হলো কিবোর্ড ডট জেপি। যদি কোনো অন্য অনলাইনের কোনো ছবি হয়, ধরেন এটা অনলাইনের ছবি, ওকে, তাতেও কোনো প্রবলেম নাই। আমি ধরেন এখানে আসলাম, এসে কি চাচ্ছি আমি, এই ছবিটাকে এখানে শো করব। তো এটা আবার ইনস্পেক্ট করে এটা কপি লিঙ্ক দেওয়া যায়, এই যে কপি লিঙ্ক অ্যাড্রেস, এই ছবিটার লিঙ্কটা কপি করে নিলাম, নিয়ে আমি এখানে এসে ওই এসআরসির জায়গায় ওই লিঙ্কটা বসাই দিলাম, ভাড়াবাজার.com, তার ভিতর ক্যাটাগরি, এই ফোল্ডারের ভিতরে কিন্তু ওই ছবিটা আছে। না, এটা হবে না, এটা হচ্ছে অন্য কিছু দিয়ে করা, এটা হতে পারে। হ্যাঁ, এটা হবে, এটা সরাসরি মানে ছবি আছে কিন্তু সেটা ব্যাকগ্রাউন্ড হিসেবে দেওয়া, এটা আমরা পারবো, কোনো ব্যাপার না, কিন্তু এত বিস্তারিত যায়নি এখনো। এই দেখেন আমি একটা ছবি অ্যাড করলাম, এটা কিন্তু আমার ওই ফোল্ডারে না, অনলাইনে একটা ছবি আছে, কিন্তু আমি এটার অ্যাড্রেস ঠিকঠাক মতো দিছি। এবার আমি এটাকে রিলোড দিলাম, এই দেখেন ওই ফাইল, ওই ছবি, এটা কিন্তু ওই ওয়েবসাইটের ছবিটা কিন্তু আমার এখানে শো হয়েছে, এটা কিন্তু আমার এখানে শো হয়েছে। তাহলে একই জিনিস একটা হইতে পারে এখানে, আর একটা হতে পারে বাইরে। যদি এমন হয় যেটা আমার ওয়েবসাইটের ভিতরেই আছে, ফুল আমি ওয়েবসাইটেই বলে দিলাম, তাহলে সেইটাকে বলা হয় রিলেটিভ পাথ। আর যদি সেটা বাইরের হয় তাহলে সেটাকে বলা হয় অ্যাবসলিউট পাথ। অ্যাবসলিউট রিলেটিভ পাথ নিয়ে আবার একটু পরে আলোচনা করা হবে, এটা এখন নেসেসারি না, আমরা সামনে এটা নিয়ে আলোচনা করব। তো আমরা দেখেন অলরেডি কিবোর্ডটা পেয়ে গেছি। এখন কিবোর্ড যেটা আসলো, ইটস ওকে, ফাইন, সমস্যা নেই, কিন্তু সাইজটা অনেক বড় হয়ে গেছে। আমি সাইজটাকে একটু ছোট করব, হাইট বা ওয়াইড ছোট বড় করব। বেসিক্যালি এইগুলো করা হয় সিএসএস দিয়ে, কিন্তু এটা এইচটিএমএল অ্যাট্রিবিউট দিয়েও করা সম্ভব। তো আমি একটা অ্যাট্রিবিউট দেওয়া শিখলাম, কিন্তু একটা অ্যাট্রিবিউট না, আমি এখানে 10টা অ্যাট্রিবিউটও দিতে পারি। তো ইমেজের পরে স্পেস দিয়ে আমি লিখলাম HEIGHT, হাইট। হাইট সমান সমান বলে দিলাম, হাইট হলো কত, 20, বা একটু বাড়াই দিই 50। এবার রিলোড দেই, দেখেন ওই যে ছোট হয়ে গেছে। আচ্ছা, আর একটু বাড়াই দিই, ধরেন আমি দিলাম 250, সেভ। দেখেন সেভ দিয়ে রিলোড দিচ্ছি, হাইট কিন্তু বাড়তেছে বা কমতেছে। তার মানে শুধুমাত্র হাইট ওয়াইড দ্বারা আমি এটাকে নিয়ন্ত্রণ করতে পারতেছি। দ্যাটস মিন অ্যাট্রিবিউট অনেক বড় একটা ফ্যাক্ট, যে অ্যাট্রিবিউট দিয়ে ওই টোটাল শুধু ট্যাগ না, ট্যাগের পর আবার অ্যাট্রিবিউটও দিতে হয়, দিয়ে সেগুলোকে নিয়ন্ত্রণ করা যায়। তা আমরা এত বিস্তারিত এখনো যাই নাই, শুধু কয়েকটা অ্যাট্রিবিউট শিখলাম। একটা শিখলাম টাইপ, এই টাইপটা কিন্তু এখানে কাজ করবে না, কারণ টাইপ তো ওয়েল এর সাথে কানেক্টেড। আবার ইমেজের ভিতরে যে সোর্স দিলাম, এই সোর্স এখানে দিলে লাভ নেই, কারণ ওয়েলের আবার কিসের সোর্স, ওয়েল মানে তো লিস্ট, লিস্টের ভিতর তো আর কোনো ছবির হওয়ার কিছু নাই। তার মানে যে যার যেটা তার সেইটা আমার অন্য কোথাও কাজ করবে না। সিমিলার যদি হয় বা কাজ করতে পারে, এমনও হতে পারে কিছু জিনিস কমন, সব জায়গায় কাজ করবে, এটা হতে পারে। আবার কিছু জিনিস কমন না, এগুলো ওইটার জন্য ফিক্স, শুধু ওইটার জন্যই কাজ করবে। আই হোপ আমরা এটাও বুঝতে পেরেছি। তো এরপরে আমরা আরেকটা ট্যাগ শিখি, যেটার নাম হলো অ্যাঙ্কর ট্যাগ, বা লিঙ্ক বলতে পারি, ডাইরেক্টলি বলা যেতে পারে লিঙ্ক। আমি একটা ওয়েবসাইটে লিঙ্ক করতে চাই, তাহলে আমরা একটা ট্যাগ ব্যবহার করব, যেটার নাম হলো এ ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগের ক্লোজিং আছে, শুরু আছে, শেষ আছে। তার মানে এটা কিন্তু সেলফ ক্লোজিং কোনো ট্যাগ না, এটা কোনো সেলফ ক্লোজিং ট্যাগ না। ইমেজ যেমন শুরু আছে, শুরুটাই শেষ, এমন কোনো ট্যাগ কিন্তু এটা না। অ্যাঙ্করের শুরু আছে, শেষ আছে, দিলাম অ্যাঙ্কর, আমি বললাম দিস ইজ এ লিঙ্ক, দিস ইজ এ লিঙ্ক, কিন্তু সেভ দিলাম, সেভ দিয়ে রিলোড দিলাম, নিচে আসি, দিস ইজ এ লিঙ্কে আসছে, কিন্তু কোনো লিঙ্কে ক্লিক করলে কাজ করে না। দেখেন ক্লিক করলে কাজ করে না, তাহলে লাভ হইলো কি স্যার? আপনি তো বললেন অ্যাঙ্কর দিলে লিঙ্ক হয়, কিন্তু এর তো কাজ হয়নি। তো লিঙ্ক হলো, কাজ কেন হইলো না? কারণ হলো আমি বলছি ওকে যে এটা একটা লিঙ্ক, কিন্তু কোন লিঙ্কে যাবে সেটা কিন্তু বলে দেই নাই। তার মানে আধুরা রাখা যাবে না, অর্ধেক রাখা যাবে না,
করলে ফুললি সেট আপ করতে হবে এবং সিস্টেমেটিক ভাবে কমন যে টার্মস সেই টার্মস অনুযায়ী আপনাকে করতে হবে। আর আপনি যদি এগুলো এক দুইবার বুঝেন এগুলো কোনো ব্যাপারই না, দেখবেন যে এগুলো একদম ভেরি সিম্পল আমি করতে পারতেছি। তো যাই হোক, আমরা অ্যাঙ্কর দিলাম। এবার অ্যাঙ্করকে লিঙ্ক বসার জন্য আমাদের আরো একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, নতুন অ্যাট্রিবিউট, সেটা নাম হলো href। href সমান সমান, এবার যার লিঙ্ক দিবেন সেই লিঙ্কে চলে যাবে, আপনি যে লিঙ্কে দিবেন সেই লিঙ্কে চলে যাবে। হোয়াট ইজ href? হাইপার রেফারেন্স, সংক্ষেপে href। আসলে এটাকে বলা হবে হাইপার রেফারেন্স, যে কোন লিঙ্কে যাবে, কোন রেফারেন্সে যাবে। তো আমি এখানে ধরেন বিক্রয়.com এসে এই ভাড়াবাজার.com এসে এই লিংকটা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে আমি এই স্টেপের ভিতরে এটাকে বসিয়ে দিলাম। https এটা থাকে হাইপার টেক্সট, http এর পূর্ণরূপ কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, সংক্ষেপে বলা হয় http, আর এস মানে সিকোয়ার্ড। তো এটা হচ্ছে একটা ওয়েবসাইটে, সব ওয়েবসাইটেই থাকে, যদি মানে ট্রান্সফার প্রোটোকল সবই হয়। আর যদি সেটা মিডিয়া সার্ভার হয় তখন লেখা থাকে FTP, যেটা আমরা সবাই জানি। তো যাই হোক, আমি লিংকটা বসাই দিলাম, সেভ দিলাম। এইবার খেয়াল করে দেখেন, এখানে কিন্তু লিংকে ক্লিক করলে কোনো কাজও হয় নাই, লিংকটার কালারও চেঞ্জ হয় নাই, কিন্তু এবার href হাইপার রেফারেন্স অ্যাট্রিবিউট বসায় দেওয়ার সাথে সাথে, রিলোড দেওয়ার সাথে সাথে দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে। এবার যদি আমি এটার ভিতর, আমি আছি কোথায়? আমাদের ওয়েবসাইটে, বা আমরা যে ওয়েবসাইটে স্ট্রাকচারটা তৈরি করছি সেটার উপরে আছি। কিন্তু আমি যখন এখানে ক্লিক করলাম, ও দেখেন ক্লিক করার সাথে সাথে চলে আসছে কোথায়? ভাড়াবাজার.com। আই হোপ এবার আপনারা বুঝতে পারছেন বিক্রয়.com এসে অল অ্যাডসে ক্লিক করলে কিভাবে এই পেজটা ওপেন হয়। তার মানে এখানে একটা পেজ আছে হোম পেজ নামে, আর একটা পেজ আছে যেটা নাম হলো অল অ্যাডস নামে। তো যখন মানুষ হোম পেজে থাকতেছে তখন এখানে লিংক করা থাকতেছে অল পেজ নাম দিয়ে, যখন ওইটা ক্লিক করতেছে অল অ্যাডস তখন আবার এই পেজটা ওপেন হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে। ধরেন আমি এখানে এটা বাদ দিয়ে আমি লিখে দিলাম facebook.com, সেভ। এবার আমার পেজটা যদি আমি রান করি, এই যে এটা না, এটা রিলোড দিলাম, এবার নিচে আসি, ওই সেম লিংকটা এখনো আছে facebook.com দেওয়া। আমি এখানে ক্লিক করলাম, এখানে আবার দেওয়া নাই, http তে দেয়নি, আমি http টা দিয়ে দিই। রিলোড ক্লিক করলাম, কোথায় ক্লিক করছি? দিস ইজ, দেখেন চলে আসছে কোথায়? ফেসবুকে। ভেরি সিম্পল, একদম সিম্পলি চলে আসছি। অ্যাঙ্কর ট্যাগ বুঝছেন কিনা সবাই বলেন? অ্যাঙ্কর ট্যাগ বুঝছেন? বাকিদের রেসপন্স? ভাইয়া দিস ইজ লিংক, দিস ইজ এ লিংক, এইটার মানেটা বুঝলাম। এটা জাস্ট আমি বোঝানোর খাতিরে বলছি যে দিস ইজ এ লিংক। এখন আমি যদি এখানে, এটা তো কন্টেন্ট যে কোনো কিছু হতে পারে, কন্টেন্ট আপনার ইচ্ছা, আপনি যে কোনো, দিস ইজ লিংক না লিখে আপনি লিখতে পারতেন যে গো টু ফেসবুক, গো টু ফেসবুক, এটা আপনি লিখতে পারতেন। এবার রিলোড দেন, ওই যে লেখা আছে গো টু ফেসবুক, ক্লিক করলে কোথায় যাচ্ছে? ফেসবুকে চলে যাচ্ছে। ইটস এ কন্টেন্ট। তো আমি এখানে দিস ইজ লিংক দ্বারা ওইটা হবে লিংক টাইটেল নাকি ভাইয়া? লিংক টাইটেল, রাইট, লিংক টাইটেল, যে ওখানে কি লেখা শো হবে। লিংকটা তো এখানে শো হয় না, লিংকটা তো ক্লিক করার পরে যায়। তো এখানে ধরেন যদি আমি কোনো কিছু না লিখে দিতাম, যে ধরেন কোনো কিছু লিখি নেই, লিংকটি ঠিক আছে কিন্তু কারে ক্লিক করব? ক্লিক করা তো কিছু নাই। তো এই জন্য কন্টেন্ট লিখে দিতে হয় যে এইটা ক্লিক করলে ওইখানে যাবে। এরকম ভাবেই প্রতিটা ওয়েবসাইটের প্রতিটা লিংক এভাবেই করা থাকে, যে প্রাইভেসি পলিসি নামে একটা পেজ আছে, সেই প্রাইভেসি পলিসি যখন আমরা ক্লিক করতেছি তখন ওই পেজটার ভিতর ওপেন হচ্ছে। আমরাও এরকম একাধিক পেজ ক্রিয়েট করব এবং সেই পেজে একটার পর একটা আমরা পেজে যাব। ক্লিয়ার সবাই? জি ক্লিয়ার। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মডিউলটাকে আবার একটু রিভিউ করি। আমাদের মডিউলের ভিতরে আমাদের কি বাকি আছে বা কি আমাদের শেখা জরুরি। আচ্ছা এই পাশে তো আমরা সব ক্লিয়ার হয়ে গেল। প্যারাগ্রাফ, আচ্ছা লাইন ব্রেকটা শিখি না, এই চারটা আমরা শিখি না, এটা আমরা একটু শিখে ফেলি। আচ্ছা আরো কিছু সেলফ ক্লোজিং ট্যাগ আছে ইমেজের মতো, একটা শিখছি আমরা। আর একটা সেলফ ক্লোজিং ট্যাগ হলো বিআর। বিআর মানে হলো ব্রেকস। আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি, সমস্যা নাই। আর একটা সেলফ ক্লোজিং ট্যাগ আছে এইচআর। এটাও শুরু আছে, শেষ আলাদা করে করতে হয় না, শুরুর ভিতরেই শেষ, এটাও শুরুর ভিতর শেষ করে দেওয়া যাচ্ছে। তো
তো এটার কিন্তু এই অংশটা না দিলেও ইটস ওকে, ফাইন, কাজ করবে, কোনো সমস্যা নেই। তো এই বিআর আর এইচআর এর মধ্যে কাজ মানে পার্থক্য কি, ভিতরের জিনিসটা কি? ধরেন আমার কোনো একটা জায়গায় একটু ব্রেকস দরকার, এই ব্রেকস এর কাজ হলো এইটা। একটা এক্সাম্পল বলি, ধরেন দিস ইজ হেডার 1, ইটস ওকে ফাইন, কিন্তু আমি চাচ্ছি দিস ইজ হেডারের দিস ইজটা এক লাইনে থাকবে, হেডার 1টা পরের লাইনে চলে আসবে। তো আমরা তো জানি যে এই সন দিয়ে আমরা এটা লিখছিলাম, তো আমি চাচ্ছি দিস ইজ এর পরেই পরের লাইনে তুমি চলে যাবা, দিস ইজ এর পরে ব্রেক দিয়ে তুমি হেডারটা পরের লাইনে শো করবা। তাহলে দিস ইজ এর পরে এসে আমি জাস্ট লিখলাম ব্রেক, একটা ব্রেক দিয়ে দিলাম। এবার আমি যখন রিলোড দিব, দেখেন দিস ইজ এর পরে পরের লাইনে চলে আসছে। তার মানে যে কোনো লেখার একটু লাইনের পরে পরের লাইনে পাঠাইতে গেলে আমরা কি ব্যবহার করব? ব্রেকস, বিআর মানে ব্রেকস ব্যবহার করব। এটা আমাদের অনেক জায়গায় এটা ব্যবহার হচ্ছে, লাইনে ধরতেছে না, তখন আমরা কি করি, পরের লাইনে পাঠাই দিই, ঠিক আছে তুমি পরের লাইনে চলে যাও। এই যে এখানে এই লাইনের লাইন ধরতেছে না, পরের লাইন, যেহেতু এখানে ব্রেক ব্যবহার করা হয় না, সিএসএস দিয়ে করা, কিন্তু অনেক জায়গায় আমার প্রয়োজন পড়বে যে একটা লাইন পরের লাইনে পাঠানোর জন্য বেশি হয়ে যাচ্ছে, তখন আমরা ব্রেক ব্যবহার করব। ক্লিয়ার সবাই? এই দেখেন একটা রিয়েল টাইম এক্সাম্পল বলি, এই যে আমি এখানে লিখছিলাম স্ট্রং এবং এখানে লিখছিলাম ওয়েবম্যান আইটি সলিউশন, তারপরে এখানে লিখছিলাম হচ্ছে দিস ইজ বোল্ড। তো এইগুলো সব আলাদা লেখার পরেও একটা লাইনে আসছে, এই জন্য বোঝা যাচ্ছে না কি কোনটা। তো আমি স্ট্রং এর পরে এসে একটা ব্রেক দিয়ে দিলাম, যে তুমি স্ট্রং এর পরে তুমি একটা ব্রেক দিবা। তারপরে এটা আমি রিলোড দেই, এই যে ওয়েবম্যান সলিউশনের পরে একটা ব্রেক হয়ে গেছে। একটা ব্রেক না, আমি বললাম যে তুমি 3বার ব্রেক দিবা, 3বার আমি ব্রেক দিয়ে দিলাম, দেখেন 3বার সেম কোড, ব্রেক ব্রেক ব্রেক। এবার দেখেন রিলোড দিলে এই মাঝখানে কিন্তু গ্যাপ তৈরি হয়েছে, তার মানে ব্রেক দিয়ে আমি নতুন লাইন তৈরি করতে পারছি, মানে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আবার এই সেম ব্রেক 3টা ব্রেক 10টা ব্রেক কথা দিতে পারেন, কোনো ব্যাপার না। আমি বোল্ডের পরে আমি আবার 3টা ব্রেক দিলাম, ইটালিকের পরে আবার 3টা ব্রেক দিলাম, এই দেখেন রিলোড দিছি, এই একটা 3টা ব্রেক দেওয়ার পর বোল, আবার 3টার পরে এইটা, আবার 3টা ব্রেক দেওয়ার পরে এই ডেল। দেখছেন তাহলে কত ইম্পর্টেন্ট একটা জিনিস না? ব্রেক একটা লাইনকে মানে ফাঁকা করার জন্য, দূরত্ব বাড়ানোর জন্য, এটা ইম্পর্টেন্ট না? খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা আরো সামনে যখন কাজ করবেন দেখবেন। আরেকটা জিনিস সেলফ ক্লোজিং, সেটা আমাদের জন্য নেসেসারি, সেটা হলো এইচআর, হরিজন্টাল র। আমরা একটা রো তৈরি করতে পারি, কিছু জায়গায় এই লাইন মাঝখানে গ্যাপ হওয়ার জায়গায় আমরা একটা লাইন ব্যবহার করি। ধরেন আমি চাচ্ছি, আচ্ছা মাউথ স্প্রে কার জন্য অন আছে মিউট করে নিন। আচ্ছা আমরা চাচ্ছি যে দিস ইজ বোল্ড, বাংলাদেশের পরে লম্বা করে একটা লাইন হবে। তো বাংলাদেশ কোথায়, এই যে বাংলাদেশ, আর এই হলো বাংলাদেশের কোডটা। এবার আমি এখানে নিচে আসলাম, এসে আমি এখানে আর একটা নতুন ট্যাগ ব্যবহার করলাম, সেটা নাম হলো এইচআর, হরিজন্টাল রো। সেভ দিলাম, রিলোড দিলাম, দেখেন মাঝখানে লম্বা করে লাইন চলে আসছে, একটা রো চলে আসছে। কিছু জায়গায় এরকম দেখবেন লেখা থাকে, একটা লম্বা দাগ দেওয়া থাকে, তারপর নিচে অন্য লেখাগুলো থাকে। সেটা করে কিভাবে? এইচআর দিয়ে। বলেন, এবার বলেন কারো কোনো, আমি অলমোস্ট কিন্তু আমাদের প্রাথমিক যে মডিউল সেটা শেষ পর্যায়ে চলে আসছি। আপনাদের আদার্স কোনো কোয়েশ্চেন আছে? যদি আপনারা বলেন যে স্যার আরো শিখতে চাই, আমি আরো দেখাবো, আমার কোনো সমস্যা নেই। যদি আপনারা বলেন স্যার আজকে এতটুকু থাকুক, তাহলে আমি এতটুকু রাখবো। বলেন আপনাদের মতামত কি? লিখে পাঠান, লিখে জানান, মতামতগুলো লিখে পাঠান। মাউথ স্পিকার পারমিশন দেওয়া আছে, চাইলেই কথা বলতে পারবেন। তবদির হিসেবে এতটুকু থাকলে ভালোই হয়। আচ্ছা সবাই লিখে লিখে পাঠান আমার কাছে সব অ্যাক্টিভিটি দরকার, আমাকে লিখে দেখাইতে হবে, বলতে হবে স্যার এটা বুঝতেছি না, বা আমাকে বলতে হবে। আচ্ছা এতটুকু থাকবে মডিউলে। আচ্ছা মডিউলের আমাদের এইচটিএমএল বেসিক কনসেপ্ট, এইচটিএমএল প্লাস ট্যাগস আমাদের আজকের ক্লাসে ডান। আমরা এখন আমাদের মডিউলটাকে একটু দেখি, যে মডিউলে আমাদের কি কি আরো সামনে শিখবো আমরা, সেটাও আমরা একটু দেখে নিই, কারণ আমাদের নেক্সট যে ক্লাসটা হবে সেই ক্লাসে এবং আজকের ক্লাসের উপস্থিতিটা আমার কাছে পুরোপুরি সন্তোষজনক না, কারণ আরো বেশি মানুষ এখানে কানেক্ট হওয়ার কথা ছিল, তা সবাই কানেক্ট হয় নাই। তারপর আলহামদুলিল্লাহ, যার আগ্রহ আছে সেই কানেক্ট হবে, যার আগ্রহ নাই সে কানেক্ট হবে না, এটাই সিম্পল। তো আমাদের এইখানে 2 নম্বর ক্লাসে আমরা শিখব টেবিল ফর্ম, একটা টেবিল তৈরি করা। তারপরে আমরা শিখব হচ্ছে ফর্ম, একটা ফর্ম ডিজাইন করা। ফর্ম কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস একটা ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট করার জন্য। তারপরে এটা অ্যাডভান্স ক্লাসে দেখানো হয়, কিন্তু আমি আপনাদেরও দেখাই দিব, এটা সমস্যা নেই।
অ্যাডভান্স এইচটিএমএল কনসেপ্ট। এইচটিএমএল এর ভিতরে আবার কিছু আরো ট্যাগ আছে যে ট্যাগগুলো ইনপুটের জন্য ব্যবহার করা হয়। তারপর হচ্ছে আপনার কিছু আছে যেগুলো হলো একটা সেমিটিক ট্যাগ বলা হয়। একটা ওয়েবসাইটের একটা স্ট্রাকচার অনুযায়ী, যেটা গুগল বা এসইও র‍্যাঙ্কিং এর জন্য খুব ইম্পর্টেন্ট সেমিটিক ট্যাগগুলো, সেই সেমিটিক ট্যাগগুলো কিভাবে করা যায়, একটা ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করা যায় কিভাবে, সেটা নিয়ে আলোচনা করা হবে। অ্যাডভান্স ফর্ম ইনপুট ডিজাইন, ক্লায়েন্ট সাইড ফর্ম ভ্যালিডেশন, এমবেডেড কন্টেন্ট, অডিও ভিডিও কিভাবে একটা ওয়েবসাইটে অ্যাড করা যায়, সেগুলোও কিন্তু আমাদের আলোচনা আছে ধারাবাহিকভাবে। তারপরে আরেকটু সামনে যাই, তারপরে আছে সিএসএস। আমরা সরাসরি সিএসএস ডিজাইন নিয়ে আলোচনা করব। সিএসএস স্টাইলিং, সিনট্যাক্স কেমন হয়। সিএসএসটা হলো জামা। আপনি একটা মানুষ, শুধু একটা মানুষকে তৈরি করতেছেন, তো এই যে হাড় গোড় এইগুলো হলো এইচটিএমএল সিএসএস। এইগুলাকে আর একটু মাংস দেওয়া হলো অ্যাট্রিবিউট দেওয়া, যে আমি কিছু মাংস অ্যাড করলাম, এটা হলো একটা হাড়ের উপর মাংস দেওয়ার মতোটা হচ্ছে আপনার কি বলে সে অ্যাট্রিবিউটের কাজ। এবার সেইটাকে আরো সুন্দর করে জামা কাপড় পরানোর কাজটা হলো সিএসএস এর। সিএসএস দিয়ে আপনি ওই মানুষটাকে, যেটাকে আপনি তৈরি করলেন, সেটাকে আপনি আরো সৌন্দর্য মণ্ডিত করলেন। এবার ওই মানুষটাকে আবার দৌড়ানোর মতো করে অ্যাক্টিভিটি করলেন, সেটা হলো জাভা স্ক্রিপ্টের মাধ্যমে বা জেকিউটির মাধ্যমে। এবং ওই মানুষটাকে আরো ডাইনামিক করলেন কিসের মাধ্যমে? পিএসপির মাধ্যমে। এই স্ট্রাকচারেই টোটাল ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট কনসেপ্টগুলো হয়ে যায়। তা আমরা সিএসএস নিয়ে আলোচনা করব। তারপরে সরাসরি একটা পোর্টফোলিও, ডাইরেক্ট একটা পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইনে আমরা চলে যাব, যেখানে আমরা কি বলে এইচটিএমএল এবং সিএসএস এর মাধ্যমে একটা ডিজাইন অ্যাপ্লাই করে, একটা সম্পূর্ণ ডিজাইন করে আমরা একটা পোর্টফোলিও সাইট কিভাবে তৈরি করতে পারি। আমি কিন্তু বলেছি যে আপনারা এই কোর্সে যতটুকু আলোচনা করা হবে, এটুকু যদি ভালো মতো করে শিখেন, তো দেখা যাবে যে আপনাদের বিক্রয়.কম মতো আপনার ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তারপরে আবার আমরা অ্যাডভান্স সিএসএস এর ভিতরে আবার রেসপন্সিভ ডিজাইন, আরো মডিউল কিন্তু আরো কিছু আছে, জাভাস্ক্রিপ্ট, জেকিউরি, আরো কিন্তু অ্যাডভান্স আরো মডিউল আছে। তো আমি সেগুলো নিয়ে আলোচনা করব, সমস্যা নেই। আমি তো বললাম যে পিএইচপি পর্যন্ত যাব আমরা। একটা সার্ভার সেটআপ করে একটা পিএইচপি কোড রান করে সরাসরি পিএইচপি কিভাবে করতে হয় সেটা পর্যন্ত আমরা রো পিএইচপি নিয়ে আমরা কাজ করব। আমাদের তারপরে যেটা হবে একটা ক্লাসিফাইড ওয়েবসাইট লাইক বিক্রয়.কম। আমরা এখানে ওয়েবসাইট ডিজাইন, তারপরে আলাদা আলাদা পেজ ডিজাইন, সেটা আমরা আসলে নেক্সট ক্লাসেই শুরু করব। কন্টেন্ট পেজ, লগইন পেজ, রেজিস্ট্রেশন পেজ, অ্যাবাউট পেজ, ইমেজ গ্যালারি, জাভাস্ক্রিপ্ট জেকিউরির মাধ্যমে ব্যবহার করা, এগুলো সব আমাদের একটা বাই পার্ট আলোচনা করা হবে। আপনারা সবাই গ্রুপে অ্যাক্টিভ থাকবেন। আজকের ক্লাসে যেভাবে জয়েন করলেন, এইভাবে প্রতিটা ক্লাসে আপনারা জয়েন করবেন এবং সুন্দরভাবে ক্লাসের আইটেমগুলো খেয়াল করবেন মনোযোগ সহকারে। তাহলে আমিও চেষ্টা করব আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য। যেহেতু এটা আমি আপনাদের কল করেছি, আমি আপনাদের ডেকেছি যে আপনারা এখানে এই গ্রুপে অ্যাড হন, বা মেসেঞ্জার গ্রুপটার কথা বললাম যে এখানে আপনারা অ্যাড হয়ে আপনারা করেন। তো আপনাদের পক্ষ থেকেও দেখব কে আসলে প্রপার ভাবে আগ্রহটা দেখাচ্ছে। আর যেহেতু ছোট একটা এক্সাম হবে শেষের দিকে, সেটার পরে আপনাদেরকে সার্টিফিকেশনও দেওয়া হবে। তো সেটার জন্য কিন্তু আপনারা সবাই প্রস্তুত থাকবেন আস্তে আস্তে করে। আমার মেন কনসেপ্ট সার্টিফিকেশন না, আমার মেন কনসেপ্ট হলো আপনারা সবাই এটা ভালোভাবে যেন শিখতে পারেন। ক্লিয়ার? কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? আমি কি শেষ করতে পারি কিনা? স্যার কোর্স শেষে কি ইন্টার্নের কোনো সুযোগ থাকবে? জি জি, কোর্স শেষে আপনি আমাদের টিমে জয়েন করার সুযোগ আছে, ইন্টার্ন করার সুযোগ আছে। আপনারা কোর্স শেষে আসলে অনেক চমকও আপনাদের সাথে আছে। আপনারা যদি চান যে না আমি ঠিক আছে কিনা আর একটু বেটার হয়ে কন্টিনিউ করব, তো সেক্ষেত্রে আপনাদের আরো কিছু সুযোগ সুবিধা বা চমকের কথা বললাম, যে টিম তৈরি, আপনারা নিজেরাই আপনাদের টিম ডেভেলপ করতে পারবেন, সেই কনসেপ্ট আছে। এবং আমাদের আরো একটা জিনিস, আমি কিন্তু আজকের ক্লাসটা আমি বলে দিই, সেটা ওয়েবম্যান আইটি সলিউশনের পক্ষ থেকে আমি নিয়েছিলাম। তো ওনাদের আরো কিছু কনসেপ্টও আছে, সেক্ষেত্রে ওনাদের টিমে জয়েন করার আপনাদের সুযোগ থাকবে। তবে কোনো ভালো টিমে আপনি তখনই অ্যাড হতে পারবেন যখন আপনি স্কিল দেখাইতে পারবেন। আমার কাজ হচ্ছে আপনাদের স্কিল ডেভেলপমেন্ট করা, আমি আপনাদের দেখাইলাম, আমি ভালো করেই দেখাই দিলাম। কিন্তু আপনি যদি প্র্যাকটিস না করেন, জীবনেও আপনার স্কিল আমি ডেভেলপ করে দিতে পারবো, এবং এটা কোয়াইট ইম্পসিবল, সম্ভব নয়। তো আপনি যদি আপনার জায়গা থেকে শুধু একাত্তর ম্যাডাম মিউট করে নেন। আচ্ছা, তো আপনি যদি আপনার জায়গা থেকে স্কিল ডেভেলপমেন্ট করেন, তাহলে আপনার কিন্তু আমাদের টিমের সাথে কাজ করার সুযোগ আছে।
এবং আমি কিন্তু এখন থেকে আমি নিয়মিত আরো অনেক ধরনের লারাভেল, আপনারা বলেন ভাইয়া লারাভেল কোর্স শিখতে চাই, ইটস ওকে, ওয়ার্ডপ্রেস শিখতে চাই, আমি অনেক ফ্রি কোর্স নিব। আমি কিন্তু প্রিমিয়াম কোর্সও নেই। প্রিমিয়াম কোর্স যেগুলো সেগুলো তো অন্য ব্যাপার, সেটা এখন আমি এগুলো নিয়ে আলোচনা করতে চাই না। ফ্রি কোর্স যদি বলেন, ফ্রি কোর্সও আমি অনেকগুলো নেই। আমি ধরেন আপনি পিএইচপিটা শিখলেন, শেখার পর আপনি আগ্রহ আছে, ইটস ওকে, আপনি শিখেন। আমি আপনাদের সেটা আমাদের কিছু ভিডিও প্ল্যাটফর্ম আছে, আমি আপনাদের সরাসরি টোকেন নাম্বার দিয়ে দিব, আপনারা টোকেন নাম্বার দিয়ে সরাসরি ভিডিও কোর্সটা ফুলটা আপনারা ফ্রি করেন, আমি কোনো সমস্যা নাই। কিন্তু আমার কথা একটাই যে আপনাদের প্রপার ভাবে এটা শুরু থেকে শেষ পর্যন্ত থেকে সুন্দরভাবে শিখতে হবে। যদি কেউ না শিখে আপনি লস করলেন বা আপনি এটাকে হারায় ফেললেন, বিষয়টা হচ্ছে এরকম। আর কোনো কোশ্চেন আছে কারণ? সবাই মেজরিটি এটাই বলতে চান যে আমাদের আজকে ভাইয়া থাকে। জি ক্লাস কবে কবে হবে? ম্যাডাম, ক্লাস কবে কবে হবে এটা আমাদের একদম গ্রুপের শুরুতেই আমরা লিখে দিছি, এই যে আমাদের গ্রুপটা, এবং কাইন্ডলি সবাই গ্রুপটা অ্যাক্টিভ থাকবেন, ঠিক আছে? এই যে ক্লাস হচ্ছে মনডে থার্সডে 9 PM। এটা ছাড়া যদি কোনো সাপোর্ট ক্লাস হয় অতিরিক্ত, সেটা আপনাদের জানায় দেওয়া হবে, কিন্তু এটা হচ্ছে আমাদের ক্লাসের শিডিউল। যেমন আজকে মনডে ক্লাস হলো আজকে 9 তারিখ, তাহলে নেক্সট ক্লাস হলো 12 তারিখ, আজকে 9 তারিখ, তাহলে নেক্সট ক্লাসটা হলো 12 তারিখ। এবং আমি আপনাদের এটা ছাড়াও আরো কিছু রিসোর্সও দিয়ে দিব, এগুলো আপনারা টুকটাক করে রিসার্চ করতে থাকলেন, আমাকে দেখাইতে থাকলেন। আজকে যেহেতু প্রথম ক্লাস অল্প অল্প করে একটু ছেড়ে দিলাম, তাও তো প্রায় 1.5-2 ঘন্টা হয়ে গেল, কিন্তু এরপরে ক্লাসে আরো সুন্দর করে আরো ডিফিকাল্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সেগুলো কিন্তু আমাকে রিয়েল টাইম প্র্যাকটিস করে আমাকে দেখাইতে হবে। এবং এইগুলোর প্র্যাকটিস মানে তো প্র্যাকটিস, আপনি সরাসরি লাইভে আমি ওপেন করে দেখব যে কে কোনটা করছেন, যে আপনি এই ডিজাইনটা করছেন। এখন যদি ডিজাইনটা সুন্দর না হয় কোনো ব্যাপার না, আমি যে কাজটা করছি দেখেন, আমি যে আজকে ডিজাইনটা করলাম, এটা কোনো ডিজাইনের কিছুই হয়নি, এটা খালি কিছু টেক্সট, কিন্তু আমি তো বলতেছি যে এই সাইটটা আমাদের টিম তৈরি করছে, এই ওয়েবসাইটটা, এটা তো হুবহু বিক্রয়.com দেখেন। তো এইটাও তো আপনারা করতে পারবেন, বা আমি এইটা ওয়েবসাইটটা আমি ডেভেলপ করছি ধরেন, তাহলে আমি এটা করতে পারবো না? পারবো। তারপরে আমি এটা কেন করলাম, কারণ আজকের ক্লাসে যতটুকু আলোচনা এটা এতটুকু, দ্যাটস ওয়াই এতটুকু। আপনিও আমাকে এতটুকুই আপডেট দেন যে না স্যার এতটুকুই আমি করেছি, দেখেন কতটুকু ভালো হলো বা খারাপ হলো, এইটা একটু আপনারা দেখে নেবেন। আচ্ছা, মেসেঞ্জার গ্রুপে কানেক্ট হন নাই এরকম কেউ আছেন কিনা? ফেসবুক থেকে কানেক্ট হয়েছেন, মেসেঞ্জার গ্রুপে কানেক্ট হন নাই এরকম কেউ আছেন কিনা? ভাইয়া আমি আমি মেসেঞ্জার ফেসবুক গ্রুপে গ্রুপের কানেক্ট লিংকটা হয়েছি। পাইনি। হ্যাঁ, আমিও ফেসবুক গ্রুপে অ্যাড নাই, বাট আমি মেসেঞ্জার গ্রুপে আছি। তাহলে মেসেঞ্জার গ্রুপের লিংক কই পেলেন আপনি? আমার ফেসবুকেই এটা অ্যাপিয়ার করেছে যে ফ্রি জয়েন করেন হচ্ছে আপনার এই মেসেঞ্জারে। আমি স্টুডেন্ট সাপোর্ট গ্রুপে পাইছি, আচ্ছা ফেসবুক আচ্ছা গ্রুপে। আচ্ছা 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 বুঝতে পারছি। আচ্ছা, আমি ফেসবুক যে গ্রুপটা, সেই গ্রুপটার ভিতরে আমি হচ্ছে আপনাদের এইটার ভিতর দিয়ে দিলাম এটা। আর এখানে যে চ্যাট বক্স আছে, এইখানে গুগল মিটের যে চ্যাট বক্স যেখানে আপনারা মেসেজ করছেন, সেখানে আমি ফেসবুকের গ্রুপটাও দিয়ে দিচ্ছি এন্ড মেসেঞ্জার গ্রুপের লিংকটাও দিয়ে দিচ্ছি। মেসেঞ্জার গ্রুপের একটা লিংক, যে লিংকটা ক্লিক করলেই হচ্ছে সরাসরি মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে পারবেন। এই যে লিংকটা দেওয়া ছিল, এই লিংকটা অনেক সময় হয় কি যে আপনাদের যাদের লাইট মেসেঞ্জার লাইট সেটআপ করা আছে তাদের কাজ নাও করতে পারে, বা মোবাইলে না হচ্ছে কম্পিউটার দিয়ে একটু জয়েন করে নেন। না হলে এই যে আমাদের একজন মডারেটর আকাশ আহমেদ সাদবিক আকাশ সাহেব, কিন্তু উনি বলেছিল যে যারা মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে পারে না ইনবক্স করেন, তার কাছ থেকেও আপনারা কথা বলে অ্যাড হয়ে নিতে পারেন। তো আপনাদের কিন্তু যা যা দরকার, যে প্রবলেমগুলো হতে পারে সেগুলো কিন্তু আমরা জেনে এটা অলরেডি সমাধান করে দিছি। এই যে দুটো লিংকই দেওয়া হলো, এখনই জয়েন করে নেন, তাহলে আমি এখনই হয়তোবা অ্যাকসেপ্ট করে নিতে পারবো, ঠিক আছে? মেসেঞ্জার গ্রুপ প্লাস ফেসবুক গ্রুপ দুটোই দেওয়া হয়েছে, এবং এই গ্রুপের ভিতরে আমাদের অলরেডি কোর্সের মডিউল দুটো শেয়ার করা হয়েছে, টোটালটাই শেয়ার করে দেওয়া হবে পিডিএফ ফাইল আকারে আস্তে 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 আস্তে। কিন্তু একবারে দিলে হয় কি যে অনেক সময় স্টুডেন্ট কনফিউজ হয়, এই জন্য অল্প অল্প করেই দিলাম। অল্প মানেও এখন এখানে প্রায় 4-5টা ক্লাসের কনসেপ্ট কিন্তু অলরেডি আছে। আচ্ছা, রাইজ ইওর হ্যান্ড দেখতে পাচ্ছি এখানে। মুরসালিন ভাই কিছু বলতে চাচ্ছেন কিনা? জি ভাই, আমাদের এই কোর্সটার ডিউরেশন কতদিন হবে? এটা ডিউরেশন তার গ্রুপটায় অ্যাড হতে পারিনি। আচ্ছা আচ্ছা, এটা ডিউরেশন আমি যতটুকু এটা টানতে পারবো প্রায় আমার 1-1.5 মাসের মতো হবে, 1.5 মাসের মতো আমার ইচ্ছা আছে, কিন্তু আরো বেশি নেওয়ার ইচ্ছা আছে। কিন্তু ডিউরেশনটা আমি হচ্ছে একটু মিনিমাইজ করতেছি, যে
কারণ আমাদের বিভিন্ন কনসেপ্ট আলোচনা হবে, তো যে কনসেপ্টগুলো আলোচনা কম করলে হয় সেগুলো একটু কম করলাম, যেটা একটু বেশি করা দরকার সেটা করলাম, সেই হিসাবে ডিউরেশনটা একটু আপ এন্ড ডাউন হবে, বুঝতে পারছেন? ওয়েব ডিজাইন তো 3 মাসের কোর্স, ডেভেলপমেন্টের 6 জি মাসের ভাই, কোর্স, সেই আর হিসাবে একটা করলে 6 মাস হবে, কিন্তু 6 মাস আমি নিব না, আমি 2 মাস বা 1.5 মাসের ভিতর শেষ করে দেব এরকম আর কি। জি ভাই, আর একটা কোশ্চেন ছিল যে ওয়েব ডেভেলপমেন্টের যে অ্যাডভান্স বিষয়গুলো আছে এগুলো কি আমরা এই কোর্স থেকে শিখতে পারবো? হ্যাঁ, এইখানে মোটামুটি শোনেন অ্যাডভান্সের শেষ নাই। পিএইচপি যদি বলেন এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা 3 মাস 4 মাস লাগে, 1 বছর লাগে এটা শিখতে। তো এই অ্যাডভান্স এক ধরনের, আর আপনি একটা ওয়েবসাইট স্ট্রাকচার থেকে সবকিছু মোটামুটি করতে পারবেন সেটা এক ধরনের। তো আমাদের এটা মিড রেঞ্জে, তো আমরা মোটামুটি পিএইচপি টেমপ্লেটিং থেকে শুরু করে মোটামুটি ভালো আলোচনাই আমরা এখানে পাবো, সমস্যা নেই, বুঝতে পারছেন? অ্যাডভান্সের শেষ নাই, অ্যাডভান্স অনেক কিছু, তো এটা মোটামুটি মিড লেভেলে এবং অনেক হিউজ আলোচনায় পাবেন। ওকে ভাই, ভাইয়া আরেকটা কথা আমি জানতে চাচ্ছিলাম যে আমি তো একেবারে আইটি ব্যাকগ্রাউন্ড না, জি, তো আমি কি এটা থেকে কিছু মানে এই কোর্সটা থেকে শিখে আমি কি এটা কাজে লাগাতে পারবো কিনা? আপনি অলরেডি ম্যাডাম আজকের ক্লাসের অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার আপনি আমাকে কারেক্ট ভাবে দিচ্ছেন, তার মানে আজকের ক্লাসের কনসেপ্ট আপনি বুঝতে পারছেন। তো এখানে হ্যাঁ। আইটি নন আইটি ফ্যাক্ট না, বোঝাটা ফ্যাক্ট। আপনি যদি বুঝেন তাহলে এনাফ। বাংলাদেশে এমন অনেক প্রফেশনাল প্রোগ্রামার আছে, আপনি আমারই ধরেন, আমি কি আপনাদের ক্লাস নিতে আসছি, কি আমি ক্লাস নিতে আসছি এবং আমি সরাসরি র পিএইচপি নিয়ে কাজ করি, লারাভেল, ওয়ার্ডপ্রেস, জাভাস্ক্রিপ্ট, জেকিউরি, এমনকি আমি অ্যান্ড্রয়েড কটলিন নিয়েও আমি কাজ করি। তো আমি বড় বড় অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানার পরেও যদি আমাকে বলেন আমার ব্যাকগ্রাউন্ড হলো ম্যানেজমেন্ট, আমি পড়াশোনা করছি ম্যানেজমেন্ট নিয়ে, ইটস ওকে ফাইন, আমাকে এই কাজ শেখার জন্য আমাকে একাডেমিকলি যে শিখতে হবে এমন কোনো ব্যাপার নেই। তো আপনি এই সেক্টরে নাই সেটা কোনো ব্যাপার না, আপনি এই সেক্টরে ট্রাই করতেছেন, আপনি প্র্যাকটিস গুলো করতেছেন, এইটা ইম্পর্টেন্ট। যদি এইটা ঠিক থাকে আপনি এমন হতে পারে যে আপনি 2-3 বছর পরে আমার থেকে বড় আপনি প্রোগ্রামার হয়ে গেছেন, হ্যাঁ হতে পারে। আমি 2-3 বছর কোনো কিছু শিখি নাই, আপনি 2-3 বছর অনেক কিছু শিখছেন, শিখে আপনি আমার থেকে আরো বেটার বা আরো ভালো ডেভেলপার হয়ে গেছেন, ইট ক্যান বি হ্যাপেন। জি, সিএম সরকার, সিএম ভাই কিছু বলতে যাচ্ছেন? রাইজ ইওর হ্যান্ড করেছেন সিএম সরকার। ওকে, আপনার কথা শুনতে পাচ্ছি না, যদি বলে থাকেন মাউথ স্পিকার আনমিউট করে কথা বলেন। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমি কিন্তু অলমোস্ট শেষ পর্যায়ে। গ্রুপে যারা রিকোয়েস্ট দিয়েছেন আমি একটু ক্লাস শেষ করেই সবাইকে অ্যাড করে নিব। আপনাদের গ্রুপে এই ক্লাসের রেকর্ডিং গুলো শেয়ার করা হবে, আপনাদের যে গ্রুপটা আছে সেখানে কিন্তু এগুলো শেয়ার করা হবে, এবং ইউটিউবে যেহেতু আপলোড করা হবে তো আপনারা ইউটিউব থেকে এটা সরাসরি ডাইরেক্টলি প্লে করে দেখে নিতে পারবেন। এবং আরো অনেক সাপোর্ট ভিডিও আমি আপনাদের নিয়ে কাজ করব, সেই সাপোর্ট ভিডিওগুলোর ভিতরে এই প্রত্যেকটা আলাদা আলাদা টপিকস নিয়ে ভিডিও থাকবে, আলোচনা থাকবে। এনি কোয়েশ্চেন আছে কিনা, নাকি আমি শেষ করতে পারি বলেন? জি, আচ্ছা ঠিক আছে ভাইয়া তাহলে। এটা তো কম্পিউটার দিয়েই কাজ করতে হবে নাকি? হ্যাঁ, কম্পিউটার দিয়ে করতে হবে। যদি তারপরেও আপনারা কেউ মোবাইল দিয়ে করতে চান, মোবাইল দিয়ে ওয়েব ডিজাইন করা যায় না, শেখা যায়, করা যায় এটা আমি বলবো না, কারণ একটা যে করতেছি কম্পিউটার ডেভেলপমেন্ট সেটা মোবাইল দিয়ে আসলে কিভাবে সম্ভব, কিন্তু কোড প্র্যাকটিস করা যায়। এন এন এডিটর একটা মোবাইল অ্যান্ড্রয়েড অ্যাপ আছে, বা আপনি এইচটিএমএল এডিটর লিখে সার্চ করলে আপনি প্লে স্টোরে অনেক অ্যাপ পাবেন, যে অ্যাপ দিয়ে এই যা যা কোড লিখলেন এইগুলো আপনি ওইখানেও লিখবেন, সেম আউটপুটে আসবে, কিন্তু এটা মোবাইল ভার্সনে আসবে। তবে কম্পিউটারই লাগবে এটার জন্য, মোবাইল দিয়ে জাস্ট প্র্যাকটিসটা করতে পারবেন, দ্যাটস ইট। কিন্তু ওয়েবসাইট তো আর আসলে যেটা কম্পিউটার কেন্দ্রিক সেটা তো আসলে মোবাইলে এত বিস্তারিত করা পসিবল না, কারণ আমরা এর ভিতরে বুটস্ট্র্যাপ শিখবো, মিডিয়া কিউরি শিখবো, রেসপন্সিভ ডিজাইন শিখবো, তো এইগুলো তো একটা প্রফেশনাল ওয়েব ডিজাইন কোর্সে আলোচনা করা। আমি তো আমার মডিউলের ভিতরে যা রাখছি সেটার ভ্যালুয়েশন অনেক হাই, কারণ অনেক ডিটেলসে এখানে আলোচনা হচ্ছে। তো সেই ভ্যালুয়েশনটা যদি আপনি প্রপার ভাবে করতে চান অবশ্যই কম্পিউটার লাগবে, কারণ এইচটিএমএল এর বিস্তারিত আলোচনাটাই 2 মাসের সময় লাগে, অনেক বিস্তারিত আলোচনা থাকে, বুঝতে পারছেন? কনফিগারেশন কি অনেক হাই লাগে? আমার না এমনিতে না না পিসি না আছে না কিন্তু না না, কনফিগারেশন লো। 2 জিবি না 4 জিবি র্যাম আপনার? কয় জিবি র্যাম? র‍্যাম 2 জিবি, ডুয়েল কোর প্রসেসর। এনাফ। ওয়েবসাইটের জন্য, ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের জন্য ভালো কম্পিউটার লাগে না, কথাটা মনে রাখেন। এই যে একটা জি, ব্রাউজার যদি চলে এনাফ। এই জন্য আমি নোটপ্যাড দিয়ে শুরু করছি, এই যে জামাল ভাই যেটা জিজ্ঞেস করলেন এটার অ্যান্সার হলো নোটপ্যাড প্লাস প্লাস। এই নোটপ্যাড প্লাস প্লাস মাত্র 10 মেগাবাইট একটা সফটওয়্যার,
একটা পিলারের থেকেও হালকা এই মানে এইটা আমি এই জন্য কিন্তু আপনারা বলা অনেকেই বলছেন যে আমি ভাই আরো তো অনেক যারা একটু জানেন যে আরো ভালো এডিটর তো আছে, সাবলাইম টেক্সট আছে, সার্ফ আছে, কার্সার আছে, এগুলো কেন নয় আমি ব্যবহার করি, কিন্তু আমি এটা আপনাদের বলতেছি না। কারণ কি আপনারা আগে এই ছোটখাটো নোটপ্যাড দিয়ে আগে শিখেন, এরপর ভিএস কোড ভালো ভালো কোড এডিটর পরে শিখেন। এগুলো তো অটোমেটিক, একটা ক্লিক করলেই দেখবেন আকাশ পাতাল কাঁপায়, তারপর এটা ওপেন হয়। এই যে একটা কোড এডিটর ওপেন হয়েছে, কালা কালা কিরকম জানি দেখতে, দেখছেন বিশাল অনেক কোড এখানে আছে, এগুলো বুঝতে গেলে একটু ব্যাপার থাকে। এটা আমি অভিজ্ঞ হয়ে গেছি, আমি এখানে প্রত্যেকটা লাইন প্রত্যেকটা কোড আমি বুঝি। তা আপনারা এখন বুঝবেন না, তো এখন আপাতত এত প্যারা নেওয়ার দরকার নেই, নোটপ্যাড দিয়ে এনাফ। 2 GB 4 GB হলো কোনো ব্যাপার না। আমি তো 2 GB বাদ দেন, আমি তো 256 দিয়ে আমি যখন করছি পেন্টিয়াম 4 এ করতাম, আমি যখন একদম শুরুতে ক্লাস 6 থেকে যখন আমি এটা নিয়ে কাজ করি, তখন আমার কম্পিউটারের কনফিগারেশন 40 GB হার্ড ডিস্ক, 256 র্যাম, বা পরে 500 করা হয়েছিল, পেন্টিয়াম 4 প্রসেসর, তাও ফার্স্ট জেনারেশনের প্রসেসর। এখন তো আপনি আরো আপডেটের কথা বলতেছেন, ইটস ওকে, সমস্যা নেই। আর কোনো কোশ্চেন? জি, আমি কিন্তু সবার সাথে পরিচয় হইলাম না, কিন্তু পরিচয় হয়ে নিব সবার সাথেই। পরিচয় হইলাম না তার মানে এই না যে কেউ বাইরের বা কেউ ভিতরের, বা অনেক কিন্তু আমার এখানে সরাসরি আমার ব্যাচেরই অনেক স্টুডেন্ট আছেন, আমি যাদের প্রোফাইল দেখেই চিনতে পারতেছি যে যাদের সাথে আমার অলরেডি কথা হয়েছে। আবার অনেকের প্রোফাইল দেখে চিনতে পারতেছি না, ইটস ওকে, কোনো সমস্যা নাই, আমরা আস্তে আস্তে শিখবো ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। নেক্সট ক্লাস মনে রাখবেন, আমাদের নেক্সট ক্লাস হলো থার্সডে, তার মানে হলো আজকে হলো মন্ডে, নেক্সট ক্লাস হলো 12 তারিখ, তার মানে 9 তারিখ, 10, 11, 12 তারিখ আমাদের নেক্সট ক্লাস। আমরা সুন্দর করে প্রস্তুতি নিয়ে আমরা ক্লাসে অ্যাড হব। রিলেশনাল কেউ যদি থাকে তাকেও বলতে পারেন, ইটস ওকে, ফ্যামিলি নিয়ে বসেন, কোনো প্রবলেম নেই, কানেক্ট হতে পারবেন। বা আমার কাছে মনে হয় টিমও হতে পারে, যে অনেক সময় আমরা নিজেরাই টিম, আমাদের ভাই বন্ধুরা অনেকে কিন্তু আমাদের টিমে কানেক্টেড, আমাদের ছোট ভাই ব্রাদার আছে, তাদের নিয়ে কিন্তু আমরা একসাথে কানেক্টেড হয়েই কিন্তু আমরা এটা করতেছি, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনাদের সেখানেও তাদেরকে আপনি ইনভাইট করতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। নেক্সট যেদিন ক্লাস হবে দ্যাটস মিন 12 তারিখ, আবার আপনাদের সবার সাথে দেখা হবে, কথা হবে। ততদিন সবাই সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। খুব চেষ্টা করে খুব ভালো লাগলো স্যার। জি, আসসালামু আলাইকুম।